ফাইন। আচ্ছা স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে যেটা পড়বো লিটারেচারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো। এর মধ্যে লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফর এক্সাম্পল আমি যে জায়গায় শেষ করেছিলাম, আমি যে জায়গায় আজকে ওই জায়গা থেকে শুরু করি। মাঝে মাঝে আমরা এমন হয় না যে আমরা খুব প্যাম্পাস টাইপের কথাবার্তা বলি, খুব প্যাম্পাস টাইপের কথাবার্তা। ফর এক্সাম্পল যে আমি তোমাকে বললাম যে আমরা মাঝে মাঝে খুব বাড়াইয়া কথা বলি না, খুব বাড়াইয়া কথা বলি যে ফর এক্সাম্পল আমরা গানের ক্ষেত্রে দেখি, কবিতার ক্ষেত্রে দেখি যে তুমি চা চাও, আমি তোমাকে তা দিব, আকাশের চাঁদ এনে দিব, সাগরের ঢেউ থামাই ফেলবো, পাথরে ফুল ফুটাই ফেলবো। আমরা এগুলো মাঝে মাঝে বলি না? বলি কি না? তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, থাকবো না বদ্ধ করে, দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে। আচ্ছা, এই যে এই বিষয়গুলা, এই যে ভেঙে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ধরে ফেলবো, এগুলো কি বাস্তব জীবনে পসিবল? এগুলো কি মনে হয় না একটু বাড়াইয়া বলা হচ্ছে? যদি কোনো জিনিসকে তুমি লিটারেচারে দেখো বাড়াইয়া বলা হয়, কোনো জিনিসকে দেখো ওভাররেট করা হয়, কি বলো? ওভাররেটেড, নট আন্ডাররেটেড। কোনো জিনিসকে যদি দেখো ওভাররেটেড করা হয়, তখন সেটাকে বলা হয় হাইপারবলি বলা হয়। কি বলা হয়? হাইপারবলি বলা হয়। কি বলা হয়? হাইপারবলি। খেয়াল করো, কোনো জিনিসকে যদি দেখো খুব বেশি ওভাররেটেড করা হচ্ছে, যেমন কবি বলে না যে আমি যেমন উনি তুমি ইউনিট 15 লাস্ট পেজে ওই যে ভিজিট টু ভেলিয়েট, ওখানে দেখবা সে বলছে যে ইফ হেভেন ইজ এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড, ইফ heaven is anywhere in this world, যদি দুনিয়ার কোথাও স্বর্গ থাকতো, তাহলে this is here, রাইট? দিস ইজ হিয়ার, এইখানে। যেন আমরা প্রেম করতে যখন যাই, আমাদের গার্লফ্রেন্ডকে খুব বেশি পটানোর জন্য আমরা বলি স্বর্গ থেকে যত সুখ আসছে, আজকে তোমার সাথে আমার এই টাইম স্পেন্ড করার মধ্যে দিয়ে আমি সেটা পাচ্ছি। অর্থাৎ দুনিয়াতে আমার কিছু প্রয়োজন নাই, ইফ ইউ আর দেয়ার অলওয়েজ ফর মি, রাইট? তুমি যদি সবসময় আমার পাশে থাকো, আই নিড নো ওয়ান টু sit beside me, I need no one to be after me, right? তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, আমরা কন্টিনিউয়াস বলি, রাইট? এটা কেন বলি? প্যাম্পাস করার জন্য। অর্থাৎ কোনো জিনিসকে যদি বাড়াইয়া বলা হয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই করবো না, সেই করবো না, আমরা বলি না? সেখানে কত চাপাবাজি করতেছে তখন। ইফ হেভেন ইজ এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড, যদি দুনিয়ার কোথাও হেভেন থেকে থাকে, স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার কাছে। এগুলো তোমাদের কাছে, তোমাদেরকে অনেকে বলে না? I think this is a ladies group, এই ব্যাচটা মনে লেডিসদের গ্রুপ, আই ডোন্ট নো, মনে হয়, রাইট? তো তোমাদেরকে এগুলো বলে না যে দুনিয়ার স্বর্গ শুধুমাত্র তোমার কাছে আমি পেয়েছি? এই যে এই বিষয়গুলোকে বলা হয় কি? চাপাবাজি। এটার একটা নাম দিতে পারো চাপাবাজি। যদি দেখো কোথাও চাপাবাজি করা হচ্ছে, কি করা হচ্ছে? চাপাবাজি করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো হাইপারবলি বলবো। কি বলবো? হাইপারবলি, রাইট? তাহলে তুমি না খেলে আমিও খাবো না, হ্যাঁ প্রাপ্তি হোক, তুমি না খেলে আমিও খাবো না, দিস আর দ্য এক্সাম্পলস, রাইট? মানে these are the examples of hyperbolic expression, right? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে হাইপারবলিক। এটাকে কি বলা হয়? হাইপারবলিক এক্সপ্রেশন, রাইট? আচ্ছা, এটা বলে তোমাদেরকে পটায়, পটায় শেষ, মনে করো তোমাকে পটায় ফেলছে এইভাবে বলে তোমাদেরকে পটাইয়া এখন তোমাদেরকে মনে করে কি বলে? তোমাদেরকে এখন বলে যে তুমি বললা যে দেখো তো আমাকে সুন্দর লাগতেছে কিনা, তো তখন তুমি তোমার বয়ফ্রেন্ড কি বলে? হ্যাঁ বলে, আর কি বলো যে ইউ আর as beautiful, দেখো you are as beautiful as Katrina, তুমি ক্যাটরিনার মতো সুন্দরী। দেখো তোমাকে তখন কি বলে? পয়টা যখন গেছো, ওই হাইপারবলিক এক্সপ্রেশন শুনে অলরেডি তুমি পটে গেছো। এখন তোমাদের প্রেম শুরু হয়েছে কি? আমি তোমাকে বলে যায় দেখো তো আমাকে সুন্দর লাগতেছে কিনা, তুমি কি দিলা? ওই যে ফাউন্ডেশন, হ্যাঁ, তখন তোমাকে আরে ইউ আর as beautiful as Katrina। তো তখন তুমি একটু মুখ ফুলাই ফেলছো, তুমি আমাকে ক্যাটরিনার মতো বলছো। এখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে বলে, আরে কি বলে ক্যাটরিনা কই আর তুমি কই? হ্যাঁ, তুমি ক্যাটরিনা একটা নায়িকা হলো, আর তুমি মিয়া, তোমার সাথে কি কারো তুলনা হয়? ওইটা হয়ে যাবে হাইপারবলি। এখন দেখো, কোন জিনিস যদি দেখো তুলনা করা হচ্ছে, আমরা মাঝে মাঝে তোমাকে বলি না, যেমন ফর এক্সাম্পল প্রেমের শুরুতে আমরা মাঝে মাঝে এরকম বলি না, তুমি চাঁদের মতো সুন্দর। এই যে অ্যাজ অথবা লাইক দিয়ে যদি দুইটা জিনিসের তুলনা করা হয়, খেয়াল করো, অ্যাজ অথবা লাইক দিয়ে যদি দুইটা জিনিসের তুলনা করা হয়, খেয়াল রাখবা, অ্যাজ অথবা লাইক দিয়ে যদি দুইটা জিনিসের তুলনা করা হয়, তখন সেই এক্সপ্রেশনটার নাম হয় সিমিলি। কি বলে? সিমিলি। খেয়াল করো, সিমিলি। অর্থাৎ প্রেমের শুরুর দিকে তোমাদের প্রচুর পরিমাণ সিমিলি দেয়,
তোমাদের প্রচুর পরিমাণ সিমিলার, তুমি অমুকের মতো, তুমি তুমুকের মতো, তুমি শাড়ি পরলে তোমাকে মেহজাবিনের মতো লাগে, বলে না, তোমাকে শাড়ি পরলে মেহজাবিনের মতো লাগে, তোমাকে ক্যাটরিনার মতো লাগে, কারিনার মতো হইতে হবে, অমুকের মতো হইতে হবে। এই যে মতো বলে না, মতো, এই মতোটা প্রকাশ করা হয় কি দিয়ে? এই লাইক অথবা এস দিয়ে মতো প্রকাশ করে। যদি তুমি দেখো কোথাও লাইক অথবা এস আছে, তখন সেটা হবে কি? সিমিলি। তখন হয়ে যাবে, তখন সেটা সিমিলি। বুঝেছো আমার কথা নাকি বুঝো নাই? সিমিলি কখন হবে? লাইক অথবা এস। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, হ্যাঁ শীটের কত নাম্বার পেজে আমি পড়াচ্ছি বলে দিব। এখন তুমি কবিতার মধ্যে এগুলো কই পাবা? কবিতার মধ্যে দেখবা এখানে আছে না, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, তারপরে আছে না, এই তুমি ট্রাফিক পুলিশম্যান পড়তে যাও, ট্রাফিক পুলিশে কি আছে? ট্রাফিক পুলিশে দেখবা ওখানে বলা আছে যে আই স্ট্যান্ড অ্যাজ ইরেক্ট অ্যাজ ফিডল, রাইট? অ্যাজ রাইট? তো যখন অ্যাজ থাকবে বা লাইক থাকবে, তখন সেটাকে আমরা বলবো সিমিলি। কি বলবো? সিমিলি। আবার দেখো তোমাদের প্রেম মনে করো 3-4 মাস চলে গেছে, 3-4 মাস, হ্যাঁ লেকচার মাত্রই শুরু হয়েছে, লেকচার মাত্রই শুরু হয়েছে। এবার ধরো তোমার প্রেম 3-4 মাস চলে গেছে, এখন মনে করো তোমার হঠাৎ করে এখন মনে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা আসছে, তোমার তো এখন আর মানে টাইম নাই, এখন তো তোমার চান্স পাইতে হবে, নাহলে তো ভবিষ্যতে তোমার তোমার ভ্যালু শেষ হয়ে যাবে। তো তখন তুমি মনে করো যে তোমার বয়ফ্রেন্ডের সাথে একটু খারাপ ব্যবহার শুরু করছো, না ব্রেকআপ না, এত তাড়াতাড়ি না, তুমি একটু খারাপ ব্যবহার শুরু করছো। তো তখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে ফর এক্সাম্পল বলে যে ইউর বিহেভিয়ার, মনে করো যে কি বলে, ইউ বিহেভ, কি, ইউ বিহেভ লাইক এ ডগ, লাইক এ ডগ, অর্থাৎ তুমি কুকুরের মতো ব্যবহার করো, রাইট? হ্যাঁ, যে তুমি কুকুরের মতো ব্যবহার করো, ইউ বিহেভ লাইক এ ডগ, ইউ বিহেভ লাইক এ ডগ, এটা কিন্তু বলা নাই। এখন মনে করো যে এরকম করে 3-4 দিন ঝগড়া চালাইলা, এখন মনে করো আর সম্ভব না, তুমি চাচ্ছ একটা বুজুং বাজুং দিয়া সম্পর্কটা ভাঙার জন্য। এখন লাস্ট পর্যন্ত কি ডায়লগ হয়? ডায়লগ হয় এরকম যে তুমি একটা কুকুর, ইউ আর এ ডগ, ইউ আর এ ডগ। তাহলে দেখো ট্রান্সফরমেশনটা খেয়াল করো, ট্রান্সফরমেশনটা খেয়াল করো। ইউ আর এ ডগ থেকে কি হয়েছে? লাইক থেকে একদম ডাইরেক্ট চলে আসছে। দেখো এই সেন্টেন্সটা কি করছে? ডাইরেক্ট তুলনা করছে, দেখো ডাইরেক্ট, একদম ডাইরেক্ট তুলনা করে দিছে, একদম ডাইরেক্ট তুলনা করে দেয় নাই। যদি তুমি দেখো ডাইরেক্ট তুলনা করছে, এই সেন্টেন্সে বলছে তুমি কুকুরের মতো, তোমার ব্যবহার কুকুরের মতো, আর এই জায়গায় এসে বলছে তুমি একটা কুকুর। একদম প্রেমের লাস্ট স্টেজে শুরু হইলো হাইপারবোলি দিয়া, তারপরে তোমাকে একটু পটানোর জন্য কি করছে? সিমিলি ব্যবহার করছে, এবং লাস্টে এসে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপে কি ব্যবহার করছে? একদম ডাইরেক্ট। যখন ডাইরেক্ট তুলনা করা হয়, ডাইরেক্ট, কোনো ধরনের লাইক ব্যবহার করা হয় না, এস ব্যবহার করা হয় না, কোনো ধরনের লাইক ব্যবহার করা হয় না, এস ব্যবহার করা হয় না, তখন সেটাকে বলা হয় মেটাফর। কি বলা হয়? মেটাফর। যেমন তুমি তোমার যখন ড্রিম কবিতাটা পড়বা, খেয়াল করো, ড্রিম কবিতাটা যখন পড়বা, ওখানে দেখো এরকম লাইন আছে যে কি, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, আছে না, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ এ উইংড ব্রোকেন উইং বার্ড, আছে না, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, অর্থাৎ লাইফ এবং ব্রোকেন উইং বার্ডকে তুলনা করছে। এটা কিন্তু বলে নাই লাইফ ইজ লাইক এ ব্যারেন ফিল্ড, এটা কি বলেছে? বলে নাই। লাইফ ইজ, বলে না এরকম। আবার আমরা বলি না, আরে বন্ধু জীবনটা একদম লোকাল বাস হয়ে গেছে, কি বলি, জীবনটা একদম লোকাল বাস হয়ে গেছে। মনে করো একদম এরকম ভর্তি পরীক্ষার প্রেসারে, অনলাইন ক্লাস, নেট থাকে না, তারপরে হচ্ছে বলা চলে কি ক্লাসে স্যারের সাথে পড়া মিলাইতে পারি না, ওদিক দিয়ে হচ্ছে আগের বয়ফ্রেন্ডের প্যারা, মানে সব মিলায় একটা খুব একটা ছেঁড়াবেড়া অবস্থা। তখন আমরা কি বলি যে দোস্ত লাইফটা একটা লোকাল বাস, লাইফটা একটা লোকাল বাস। দেখো তুমি কি করছো? লাইফটাকে, হ্যাঁ লাইফটাকে তুমি তুলনা করছো লোকাল বাসের সাথে। তুমি যখন লাইফটাকে লোকাল বাস বলছো, তাহলে তুমি কিন্তু এটা বলো নাই যে লাইফটা লোকাল বাস, তুমি কি বলো না লাইফটা, যখন তুমি বলছো যে লাইফটা লোকাল বাসের মতো, তখন সেটা হবে সিমিলি। আর যখন বলছো লাইফটা বাই একদম লোকাল বাস হয়ে গেছে, তখন সেটা হবে মেটাফর, রাইট? বুঝেছো পার্থক্যটা একটু কাইন্ডলি? তাহলে তোমরা আমাকে কিছু এক্সাম্পল দাও, হাইপারবোলির কিছু এক্সাম্পল দাও, সিমিলির কিছু এক্সাম্পল দাও, মেটাফরের কিছু এক্সাম্পল দাও, কাইন্ডলি একটু কমেন্টে জানাও আমাকে, কমেন্টে একটু জানাও, কমেন্টে। একটু কমেন্টে লিখো, কমেন্টে একটা করে एग्जांपल দাও। আমাকে কি, you are a rose fine, I had a ton of study, okay, জীবনটা তেজপাতা, you are as beautiful as moon, I had a ton of homework, right? Mouth of hail, simile, okay, so you are handsome, okay, she looked like doctor, okay, she looks like doctor, she looked like a monkey, okay fine, she's a monkey, I wander lonely as a cloud, okay, I am, you are happy, is it you are happy? I don't know, you all look like a moon, okay fine, you are beautiful ভাইয়া বলিটা। হ্যাঁ হাইপারবোলিটা হচ্ছে তুমি যখন খুবই মানে ওভাররেট করবা, কি করবা দেখবা
হাইপারবোলিক বিষয়টা হচ্ছে যেমন দেখবা তুমি যখন কেএফসি তে খাইতে যাবা বাইরে থেকে দেখবা মানে চিকেন ফ্রাইটার এত সুন্দর ছবি কিন্তু ভিতরে দেখে দেখবা নরমাল। আবার তুমি যখন বার্গার খাইতে যাবা বার্গার কিং এর বাইরে থেকে দেখবা কি বিশাল একটা ছবি দেয়া রাখছে যেন বার্গার কিং, কিন্তু ভিতরে কিছুই নাই। অর্থাৎ তুমি যখন চাপাবাজি করো, চাপাবাজি ফর এক্সাম্পল কবি এখানে একটা জিনিস খেয়াল করো, একটা হাইপারবোলিক একটা এক্সাম্পল হচ্ছে এরকম যেমন 10,000 কি 10,000 daffodils saw I at a glance অর্থাৎ কবি ড্যাফোডিল কবিতার কোন একটা জায়গা বলছে আমি এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিল ফুল দেখেছি। এখন আমার প্রশ্ন হইছে এক দৃষ্টিতে 10,000 ফুল দেখা সম্ভব? 10,000 দুইটাও তো হইতে পারতো, 9,500 তো হইতে পারতো না, কিন্তু কবি বলছে 10,000 ফুল দেখছে। আবার কয় দৃষ্টিতে? এক দৃষ্টিতে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কবি এক দৃষ্টিতে দেখলেই কখন, গুনলেই কখন, আবার 10,000ই হইলো কেমনে পসিবল ভাই? তো তার মানে এগুলো হাইপারবোলিক এক্সপ্রেশন না, এগুলো হচ্ছে হাইপারবোলিক হচ্ছে চাপাবাজি করা। কি করা? চাপাবাজি করাকে বলা হয় কি? হাইপারবোলিক, রাইট? ওকে ফাইন ভাই, লাইফটা যখন লোকাল বাস হয়ে যায় এত প্যারা নেই, ওই টাইমে কি করা উচিত? বলে দেন ভাই, ঘুমানো উচিত প্রচুর পরিমাণ। ওকে ফাইন তারপরে আসো, ধরো তো তুমি মনে করো লাইফ তো লোকাল বাস, এখন লাইফ লোকাল বাস, চরম লোকাল বাস, এখন তুমি একটু চিল করতে চাইতেছো, ধরো একটু চিল করতে চাইতেছো, এখন তুমি তোমার বন্ধুদের সাথে একদিন চিল করতে গেলা কোন একটা কাওয়া পার্টিতে, ধরো চিল করতে গেলা। তো চিল করতে যাওয়ার পরে তোমার ফর এক্সাম্পল তোমার বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করলো যে দোস্ত কি অবস্থা তোর? তো তখন বললো যে আমি বন্ধু চিলে আসি। কই আছি? চিলে আসি। এখন তোমার আব্বাও তোমার ফোন দিল যে এই তুই এত রাতে বাইরে কেন? তুমি বললে যে আব্বা আমি তো চিল করতেছি। কি করতেছি? চিল। এখন তোমার আব্বা বললো ঘরে আয়ো, আজকে বাড়ি আয়ো, তোমার লগে আমি চিল করবো। আবার দেখো তোমার আব্বা যে তোমারে কইছে যে তোমার লগে আমি চিল করবো, এই কথাটা যদি তুমি তোমার আব্বাই তোমারে কয়, এর মানে কি বুঝে আমার একটু বলো তো? এর মানে কি বুঝাইছে? এর মানে তুমি বাসায় আসছো, আজকে তোমার আব্বা বলছে আজকে বাসায় আসো, তোমার সাথে আমি চিল করবো, এই কথা দিয়ে কি বুঝাইছে বলো? বলে এটাতে কি বুঝাইছে বলো? বলো কি বুঝাইছে? মাই, রাইট, মাই বুঝাইছে। ওকে, মাই ধোলাই। ওকে ভাই, তার মানে তোমার বাপ যখন তোমাকে বলছে আজকে চিল হবে, অর্থাৎ বলছে কিন্তু ভালো জিনিস। তুমি ভালো জিনিস বললে নাই যে চিল করব, ভালো জিনিসই তো বলছে। কিন্তু দেখো উনি ভালো জিনিস বলছে কিন্তু তুমি উল্টাটা বুঝছো, বিষয়টা এমন না? উনি বলছে ভালো কিন্তু তুমি উল্টাটা বুঝছো, বিষয়টা এমন কিনা? ফর এক্সাম্পল আমি যদি বলি আজকে যে যেমন তুমি প্রচন্ড পরিমাণ প্যারার মধ্যে আছো, যেমন বাপ্পারাজের একটা গান আছে না, খেয়াল করবা, যে আমার মতো সুখী নয়তো কারো জীবন। এই গানটা শোনো নাই? যে আমার মতো সুখী নয়তো কারো জীবন, শুনছো কিনা গানটা? যে আমার মতো সুখী, আমি তো সুর দিয়ে গাইতে পারি না, এই যে আমার মতো সুখী নয়তো কারো জীবন, এটা দিয়ে কি মূলত ওইটা বলছে যে ও সুখী আছে নাকি ও একদম ব্রোকেন হার্ট? কোনটা বলছে বলো তো? ও বলছে কোনটা? ও বুঝাইছে কোনটা? ও কোনটা বুঝাইছে? ও বলছে খুবই দুঃখ, একদম ব্রোকেন লাইফ। অর্থাৎ বলে একটা, যদি বুঝায় আর একটা, সে বলছে একটা, বুঝায় যদি আরেকটা, তখন সেটাকে বলা হয় আয়রনি বলা হয়। কি বলা হয়? আয়রনি। যেমন তোমাদের লাঞ্ছন গল্পটা তোমরা পড়ো নাই? লাঞ্ছন, সে বারবার বলে যে আমি একটার বেশি খাই না, আমি লাঞ্চে একটার বেশি খাই না, এটা খাই বলতে বলতে সে কবির প্যান্টটা খোলার বাকি ছিল বিল লাগাইতে লাগাইতে। বিষয়টা এমন না? সে নিজে বলে যে আমি একটার বেশি লেকচার 2 পড়ানো হচ্ছে, হ্যাঁ লেকচার 2 পড়ানো হচ্ছে। তার মানে কি দেখো, তার মানে খেয়াল করো লাঞ্ছনে কি হচ্ছে? লাঞ্ছনে কি হচ্ছে? সে বলে আমি একটার বেশি খাই না, একটার বেশি খাই না, খাইতে খাইতে সে কয়টা খাইছে? প্রায় 7টা খাই ফেলছে, রাইট? তো তার মানে বলে একটা, বুঝায় যদি আরেকটা, খেয়াল রাখবা, বলে একটা বুঝায় আরেকটা, তখন সেটাকে আয়রনি বলে। তাহলে আমাকে একটা হা 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 বাড্ডি, বি ফর বাড্ডি, এক্স্যাক্টলি, যেখানে টাকা দেয় সেইখানে। আচ্ছা তুমি আমাকে একটু কাইন্ডলি ইয়া করো, আমাকে তাহলে আয়রনির কিছু एग्जांपल দাও তো, আমাকে একটু আয়রনির एग्जांपल দাও, আয়রনির एग्जांपल দাও, আয়রনির एग्जांपल, আয়রনির एग्जांपल, একটু আয়রনি বলে একটা কিন্তু বুঝায় আরেকটা, আয়রনি একটা বুঝায় আরেকটা, एग्जांपल বলো, আয়রনির एग्जांपल বলো, আয়রনির एग्जांपल বলো, আয়রনির एग्जांपल, আয়রনির एग्जांपल বলো, কুইক কুইক, আয়রনির एग्जांपल, আয়রনির एग्जांपल, আয়রনির एग्जांपल, I never eat anything for luncheon। তারপরে কি আমার মতো সৎ মানুষ দুনিয়াতে নাই? তারপরে আয়রনের উদাহরণ আমি একজন ব্যাচেলর, আয়রনের উদাহরণ আমি আমার কোনো গার্লফ্রেন্ড নাই, রাইট? এরকম আয়রনের উদাহরণ আই এম ভেরি সিরিয়াস, ফাইন, আই উইল, তুমি অনেক ভালো, হ্যাঁ বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি, এক্স্যাক্টলি, আমার কোনো বিএফ নাই,
ওকে আই উইল ইট নাথিং দ্যাট নাইট। ওকে আমি খুব ভালো স্টুডেন্ট। ওকে আইরনি দিস জোজ আর ভেরি কাইন্ড টু মুসলিম, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। ওকে আপনাকে আপনি অনেক ভালো, দিস ইজ আইরনি রাইট। আই ডোন্ট বিলিভ ওভারলোডিং মাই স্টমাক। ওকে ফাইন, I will die for you. Okay, irony, right? I will die for you. এগুলো হাইপারবোলি, এগুলো হচ্ছে হাইপারবোলি। ওকে ফাইন, ওকে ফাইন। দা আইরনি মানে কি? আইরনি হচ্ছে তুমি বলছো একটা, বুঝাচ্ছ আরেকটা, তখন সেটাকে বলা হবে আইরনি, রাইট? আমার কথা ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, ওকে আমি অনেক কম কথা বলি, ইজ আইরনি, রাইট? আই হ্যাভ লস্ট। ওকে ফ্রেন্ড, ওকে ফাইন। আবার তোমাদের কাজ হচ্ছে তোমরা সবাই চোখ বন্ধ করবা। তোমাদের কাজ হচ্ছে তোমরা সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো, সবাই সবাই রানু মন্ডল ইজে সবাই চোখ বন্ধ করো। হ্যাঁ সবাই চোখ বন্ধ করো, ডোন্ট টেক্সট মি, চোখ বন্ধ করো সবাই, সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো। ওকে করলে আবার এসএমএস দাও কেমনে করলাম। ওকে ভাই এবার আমি একটা গল্প বলি, গল্পটা তোমরা অনুধাবন করার চেষ্টা করো, মানে ছবি তোলার চেষ্টা করো। ধরো তুমি তোমার কোন একটা ফ্রেন্ডের বিয়েতে দাওয়াতে গিয়েছো, ওই ফ্রেন্ড তোমার কাছে, তুমি ওর ফ্রেন্ডের কাছে 2000 টাকা পাইতো, ও 2 বছর ঘুরাইছে, টাকাটা দেয় নাই। এখন তুমি মনে করো খাইতে গেছো 2000 টাকা, একটা উসুল তুলবা, তোমার মধ্যে একটা বিশাল একটা মানে একটা ইয়ে আছে যে আজকে সুদ তুলবো, এটা একদম কোপামু, তো এমন কোপামু খামু, আবার সাথে করে লয়ে আমু। তো খাইতে গেছো, গার্লফ্রেন্ড ওই যে তোমার ফ্রেন্ড হচ্ছে খুবই কিপটা, ও তোমাকে খাবার দিছে, ও মানে প্লেন পোলাও দিছে আর হচ্ছে চিকেন রোস্ট দিছে, এত কিছু করে নাই। তো খাওয়া দেখে তোর মাথা গরম হয়ে গেছে। তো চিকেন রোস্ট দিছে, চিকেন রোস্ট নিয়ে তুমি টানাটানি করতেছো, চিকেন রোস্টটা সবার ঝাল, আবার ভালো করে মজাও লাগে না। তো তোমার টানাটানি করতে গিয়ে তোমার একটু ছিঁড়ে আরেকজনের উপরে পড়ে গেছে, আর তোমার জামাটা, নতুন জামাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমার প্রচন্ড মাথা গরম, খাওয়া বাদ দিয়া তুমি একটা কোল্ড ড্রিঙ্কস নিতে গেছো, কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা হাতে থেকে পরে ভেঙে গেছে। পরে তুমি কি করবা? কমিউনিটি সেন্টার থেকে বের হইয়া ফার্ম গেট থেকে বাসে উঠলা, বাস দিয়ে তুমি মিরপুর যাবা। ফার্ম গেট থেকে মিরপুর যাইতে তোমার 6.5 ঘন্টা লাগছে, এবং তোমার মাথা এত গরম হয়েছে, পরে রাস্তার মাঝখানে তুমি কি করছো? রাস্তার মাঝখানে নেমে গেছো, নেমে হাঁটা শুরু করছো, হাঁটতে গিয়ে তুমি ম্যানহোলে পড়ে গেছো, হাঁটতে গিয়ে তুমি ম্যানহোলে পড়ে গেছো। আবার সবাই চোখ খুলো, একটু সবাই চোখ খুলো, সবাই। আমি তো জানি না চোখ কারা বন্ধ করছো, একটু সবাই চোখ খুলো। এবার আমাকে বলো তো ভাইয়া, আমি যে গল্পটা বলেছি, তোমরা এটার সাথে সাথে তোমরা একটা ছবি মাথায় আসছে কিনা? একটা চিকেন রোস্টের ছবি, ম্যানহোলে পড়ে যাওয়ার ছবি, জ্যামে বসে থাকার ছবি, একটা বিব্রতকর অবস্থার ছবি, এই ছবিগুলো আসছে কিনা মাথায়? তুমি যদি জীবনে কোনোদিন চিকেন রোস্ট খায় থাকো, এটা ছবিটা আসছে কিনা বলো? ওকে ফাইন, আসছে। ওকে ফাইন, ইয়েস আসছে, আসছে, ফাইন, গুড। ওকে আবার চোখ অফ করো সবাই, আবার চোখ অফ করো সবাই, চোখ অফ করো আবার, কুইক চোখ অফ করো সবাই, আবার চোখ অফ করো। ওকে আবারও এক্স্যাক্টলি আবার তোমরা করো, তোমাদের কাজ হচ্ছে, এবার তোমরা বলো, তোমরা সবাই, এবার আমি একটা কথা বলি, তোমরা এটা ইমাজিন করার চেষ্টা করো। হাজী মোহাম্মদ মহসিনের মহানুভবতায় উজ্জীবিত হইয়া দেশমাতৃকা সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য মন মানসিকতাকে প্রশস্ত করিয়া, নিজের সুকুমার বৃত্তিকে বরণ করিয়া, নিজেকে যেসু জাতির স্বার্থে বিলিয়ে দেওয়ার জন্য মনোপুতভাবে নিজেকে তৈরি করিলাম। আবার চোখ খুলো। আচ্ছা, এই যে গল্পটা আমি বলেছি, আবার কি ছবি দেখেছো আমাকে বলো, কি ছবি দেখেছো? এই যে এই কথাটা বললাম, হাজী মোহাম্মদের মহসিনের, এই যে এই ছবিটার কি বলছো? ছবি দেখেছো? কোনো ছবি আসছে মাথার মধ্যে? যে মাথার মধ্যে কোনো ছবি আসছে? হাজী মোহাম্মদ মহসিনের মহানুভবতা হয় আসছে, ওই তো হাজী মোহাম্মদ মহসিনের পাগড়ি পরা একটা ছবি ছিল না? পাগড়ি পরা ওই ছবিটাই আসছে, রাইট? ওকে ফাইন। তার মানে দেখো কিছু শব্দ আমাদের মধ্যে ইমেজ ক্রিয়েট করে, তাই না? দেখো কিছু শব্দ আমাদের মধ্যে ইমেজ ক্রিয়েট করে, আমাদের মধ্যে অনুভূতি জাগায়, ছবির অনুভূতি জাগায়, তাই না? কিছু জিনিস আমাদের মধ্যে অনুভূতি জাগায়, আর কিছু জিনিস আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে না। যে শব্দগুলো আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে, এদেরকে বলা হয় ইমেজারি ওয়ার্ড। কি বলা হয়? ইমেজারি ওয়ার্ড। খেয়াল করো, যেই শব্দগুলো আমাদের মধ্যে, তোমার নেট প্রবলেম, যেই শব্দগুলো আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে সেটাকে বলা হয় ইমেজারি ওয়ার্ড, আর যেই শব্দগুলো আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে না সেটা হচ্ছে নন ইমেজারি। কি বলা হয় সেটাকে? নন ইমেজারি। খেয়াল করো, যেই শব্দগুলো আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে সেটাকে বলা হয় ইমেজারি ওয়ার্ড, যে শব্দটা আমাদের মধ্যে ছবি ক্রিয়েট করে না সেটাকে বলা হয় নন ইমেজারি, রাইট? ফর এক্সাম্পল, তোমরা যখন আহ্বান গল্পটা পড়ছো, বা তোমরা যখন ট্রাফিক পুলিশ পড়ছো,
দেখো ট্রাফিক পুলিশ পড়ার সাথে সাথে বা আহ্বান পড়ার সাথে তুমি একটা ছবি ক্রিয়েট করো না, তুমি দেখো এটা বৃদ্ধ লোক, তারপর হচ্ছে দেখো তুমি উসমানকে দেখো, উসমান বৈদ্যকে দেখো, তারপরে দেখো মাসি পিসি পড়ার সময় দুইটা নারীকে চোখের সামনে দেখো, এটা ফিল্মের মতো একটা ইয়া করো, রাইট? ছবিটা দেখো না? তার মানে এই গল্পগুলো হচ্ছে ইমেজারি গল্প। আবার দেখো তুমি যখন আমার পথ পড়ো বা জীবন বৃক্ষ পড়ো, তখন কি তোমার সামনে একটা এক্সাক্ট কোনো ছবি আসে বা এক্সাক্ট একটা সিনারিও আসে তোমার সামনে, বলো তো? যখন তুমি আমার পথ বা জীবন বৃক্ষ পড়ো, এগুলো কি আসে? আসে না। তার মানে যেটা আমাদের সামনে ছবি আসে সেটাকে বলা হয় ইমেজারি, যেটা আমাদের মধ্যে ছবি আসে না সেটাকে বলা হয় নন ইমেজারি, রাইট? রাইট? ওকে ফাইন। আচ্ছা এবার আসো, ফাইন, এবার আসো। ধরো তোমাকে বিয়ে দিবে, তোমার জন্য ছেলে দেখতে আসছে, তোমার ছেলে পছন্দ হয় নাই, ছেলেটা তোমার পছন্দ হয় নাই। এখন তুমি ছেলেটাকে মানা করবা। এখন তোমার আব্বা আম্মা তোমাকে বলছে তুমি ছেলেটাকে যাও, মানে তোমার কথা বলে, তোমরা আলাদা কথা বলে আবার মানে তোমরা ফাইনাল করো, হ্যাঁ, যে বিয়ে করবা কি করবা না। কিন্তু তোমার ছেলেটাকে পছন্দ হয় নাই। আবার তুমি ছেলেটাকে কিভাবে না করবা যে আপনাকে আমার পছন্দ হয় নাই? তুমি কি কবা, এই মিয়া আপনার মতো কালা পোলা আপনি আমার বিয়ে করতে এসে লজ্জা লাগে না মিয়া? হ্যাঁ, আপনার চেহারা দেখছেন আয়নার মধ্যে, এমনি কবা না? কেমনে কবা বলো? মানে কেমনে তুমি তোমার ওনার কবা যে তোমার ওরে পছন্দ হয় নাই? কেমনে বলবো একটু আমাকে বলো তো টেক্সটে, যে ওরে যে পছন্দ হয় না সেটা তুমি কেমনে বলবা? একটু বলো, বলো একটু। ওকে, আমি এখন বিয়ে করব না, আই হ্যাভ এ বিয়ে। ওকে, বলবো আমার বিয়ে হচ্ছে, ফোনে বলবো ওকে, ওকে চুপ না, আই হ্যাভ বয়ফ্রেন্ড, ইউ আর ডিসগাস্টিং। কেন আবার বিয়ে করতে চাচ্ছি না, আমি পড়াশোনা করতে চাচ্ছি, আমার সাথে জিন আসছে। ওকে, আই কান্ট পরে যাব আপনাকে, পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করবো, বলবো আগে ডিসিশন দিতে হবে, আপনি আরো ভালো কাউকে পাবেন, ইউ ডিজার্ভ বেটার। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, স্টপ, স্টপ। এখন দেখো ঘুমটা পাঠাবো। ওকে ফাইন, ওকে, ইউ আর নট মাই টাইপ। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, স্টপ, এবার স্টপ, রাইট? ওকে ফাইন। এবার এই জিনিসটা কিন্তু আমরা দুই ভাবে বলতে পারি। কেউ কেউ বলেছে কি ইউ আর ডিসগাস্টিং, আপনি আমার টাইপের না, হ্যাঁ, আপনাকে আমি মানে আপনাকে আমি বিয়ে করব না, এইভাবে বলা যায়। আবার কেউ কেউ বলেছে কি আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। দেখো একটা কথা কিন্তু দুভাবে বলা যায়, একটা হচ্ছে কি আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, এটা ভাবে বলা যায়। একটা হচ্ছে আমি আপনাকে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, আপনার লজ্জা লাগে না, আমি আপনার চেহারা দেখছেন, এভাবে বলা যায়। দেখো দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে কি যে আপনাকে আমার পছন্দ হয় নাই, আরেকটা হচ্ছে কি এইভাবে যদি তুমি বলো যে আসলে কি আমি যদি আপনাকে বিয়ে করতে পারতাম আমি খুশি হতাম, তবে আমার কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই কারণে আমি চাচ্ছি না এখন। তাহলে দেখো এই কথাটা অনেক সুন্দর না? সুন্দর কিনা বলো? দুইটা ওয়ার্ড বলি আমি, একটা হচ্ছে যে আপনাকে আমার পছন্দ হয়নি, আর দ্বিতীয়টা বললাম কি যে আমার কিছু সীমাবদ্ধতা আছে, যদি আমি আপনাকে বিয়ে করতে পারতাম। দেখো কি বলছো, যদি আমি আপনাকে বিয়ে করতে পারতাম, তার মানে বেটা বুঝে যাবে যে তুমি বিয়ে করতে চাইতেছো না। পারতাম তাইলে আমার ভালো লাগতো, আমি যদি পারতাম তাইলে ভালো লাগতো, তার মানে কি বুঝে যাবে কিনা বলো তো? হ্যাঁ। এবার দেখো এর মধ্যে স্মার্ট কোনটা, ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? স্মার্ট কোনটা, ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? দ্বিতীয়টা অনেক সুন্দর না? ও কষ্ট পাচ্ছে না? দেখো এই যে কথা বলার ধরন, সুন্দর করে গুছিয়ে কথা বলা, যেটা শুনতে ভালো লাগে। দেখো সুন্দর করে প্রাঞ্জল ভাবে গুছিয়ে কথা বলা, যেটা শুনতে ভালো লাগে, যেটা শ্রুতি মধুর, যেটা শুনতে ভালো লাগে। মিনিং দুইটাই নেগেটিভ দেয়, দুইটাই নাবোধক বোঝাচ্ছে, কিন্তু কিন্তু একটা হচ্ছে নাটাকেও কি পজিটিভ ভাবে বলা, নাটাকেও পজিটিভ ভাবে বলাটাকে, না ভাই আমাকে কেউ না বলে না, বললে কেউ না বলবে না, আই থিঙ্ক জীবনে কেউ না বলবে না, আমি যদি কাউকে বলি কেউ না বলবে না, এটা নিশ্চিত। ওকে ভাই, তো দেখো তুমি যদি স্পষ্ট ভাবে সুন্দর করে প্রাঞ্জল ভাবে কথা বলো, সেটাকে বলা হয় ইউফোনিয়াস। কি বলা হয়? দেখো এই কথাগুলোকে বলা হয় ইউফেমিজম। কি বলা হয়? ইউফেমিজম। খেয়াল করো, যে কথাগুলো শুনতে ভালো লাগে, যে কথাগুলো শুনতে ভালো লাগে সেটাকে বলা হয় ইউফেমিজম বলা হয়। কি বলা হয়? ইউফেমিজম। ফর এক্সাম্পল তোমার ফ্রেন্ডের বাবা মারা গেছে, তুমি কি ফোন দিয়ে বলবা এই দোস্ত তোর আব্বা মারা গেছে, এভাবে বলবা নাকি বলবা যে আঙ্কেল আমাদের মধ্যে নেই বা আঙ্কেল পরলোক গমন করেছেন, রাইট? তোমার যেই কথাগুলো শুনতে ভালো লাগে, গুছিয়ে বলা যায়, নেগেটিভ জিনিসটাকে পজিটিভলি উপস্থাপন করা যায়, সেই এক্সপ্রেশন গুলাকে বলা হয় কি? ইউফেমিজম। এবং
ওই এক্সপ্রেশন গুলোর অ্যাডজেক্টিভ হচ্ছে ইউফোনিয়াস। কি বলা হয়? ইউফোনিয়াস, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করো, ইউফোনিয়াস কি বলা হয়? ইউফোনিয়াস কি বলা হয়? ইউফোনিয়াস। ফর এক্সাম্পল তুমি আমাকে ফোন দিয়েছো, ফোন দেওয়ার পরে এই ইউফোনিয়াস এক্সপ্রেশন ইউজ করা কিন্তু খুবই জীবনে প্রয়োজন। জীবনে ইউফোনিয়াস এক্সপ্রেশন ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার কোনো সিনিয়রকে ফোন দিয়েছো, ফোনটা বন্ধ বা উনি ধরে নাই, ফোন দেওয়ার পরের বার ফোন দিয়ে ভাই আপনার ফোন দিয়েছে, আপনি ফোনটা ধরেন নাই, আর আপনি তো কতক্ষণ ধরে ব্যস্ত ছিলেন। এভাবেও বলা যায়। আরেকভাবে বলা যায়, ভাই আমি আপনাকে ফোন দিয়েছিলাম, হয়তো আপনার ফোনটা ব্যস্ত ছিল বা আপনি হয়তো বিজি ছিলেন। দেখো দুই ভাবেই কিন্তু বলা যায়। তো তার মানে হচ্ছে এগুলো চর্চার মধ্য দিয়ে গিয়ে মানুষের সাথে ডিলিং করতে করতে তুমি শিখে যাবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সেগুলোকে বলা হয় কি? হ্যাঁ, পজিটিভলি নেগেটিভ এক্সপ্রেশন, সেটা হলো ইউফোনিয়াস। আবার আছে যেটা শুনতে খারাপ লাগে বা আপনাকে আমার পছন্দ হয় নাই, তাই আপনি মানে আপনার চেহারা আয়না দেখে আসেন না, আপনি আমাকে বিয়ে করতে আসছেন, আমি খান সাহেবের মেয়ে, আপনার কত বড় আস্পর্ধা, আমি চৌধুরী সাহেবের মেয়ে, আপনি আমাকে চিনেন, আপনি আমাকে বিয়ে করতে আসছেন। এই যে কথাগুলো, এগুলোকে বলা হয় ক্যাকাফোনিয়াস। কি বলা হয়? ক্যাকাফোনিয়াস। খেয়াল করো, ক্যাকাফোনিয়াস। ক্যাকাফোনিয়াস জিনিসটা হচ্ছে ক্যাকাফোনিয়াস বলে। কি বলে? ক্যাকাফোনিয়াস। হ্যাঁ, ক্যাকাফোনিয়াস বলে। কি বলে? ক্যাকাফোনিয়াস, রাইট? এগুলাকে বলা হয় ক্যাকাফোনিয়াস। আবার তুমি যদি সাথে আরো দুই একটা গালি দাও, ভালো করে তো বললাই না, বললা খারাপ করে, আবার সাথে দিলা কিছু দুই একটা গালি, সাথে দিলে কি দুই একটা গালি, তখন সেটাকে বলা হবে অ্যাক্রিমোনিয়াস। কি বলা হবে? অ্যাক্রিমোনিয়াস। খেয়াল করো, অ্যাক্রিমোনিয়াস। ভোকাবুলারি শিখো, ভোকাবুলারি। ইউফোনিয়াস শুনতে যেটা ভালো লাগে, ক্যাকাফোনিয়াস শুনতে যেটা খারাপ খারাপ লাগে, অ্যাক্রোমোনিয়াস যেটা গালি দিয়ে কথা বলা হয়, রাইট? তাহলে কি ইউফোনিয়াস, ক্যাকাফোনিয়াস যেটা খারাপ, যেটা নেগেটিভ বোঝায়, মানে শুনতে দৃষ্টি শ্রুতিকটু, সেটাকে বলা হয় ক্যাকাফোনিয়াস। আর অ্যাক্রিমোনিয়াস যেটা গালাগালি দিয়ে বলা হয়, যেটা গালাগালি দিয়ে বলা হয়, সেটা হচ্ছে কি, যেন আমাদের অনেক নাটকে আছে না, কথা বলার মাঝখানে টুট টুট বলে কথাটা কেটে দিয়ে দুটো মিউজিক দিয়ে টুট টুট, এই যে টুটটুট, মানে এই জায়গার মধ্যে একটা অ্যাক্রিমোনিয়াস কিছু ছিল, রাইট? এই জায়গার মধ্যে কিছু ছিল, অ্যাক্রিমোনিয়াস কিছু ছিল। আমার কথা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝেছো? ইউফোনিয়াস, ক্যাকাফোনিয়াস এবং অ্যাক্রিমোনিয়াস বুঝেছো নাকি বুঝো নাই? ওকে ভাই, ওকে ভাই, ওকে। ওকে ভাই, তার মানে আমরা কি বললাম এখন? আমরা এখানে ইউফেমিজম বললাম, রাইট? ইউফেমিজম, ইউফেমিজম, রাইট? আচ্ছা, এবার আসো, আমি দুইটা সেন্টেন্স লিখি, একটু খেয়াল করো। আমি লিখলাম চাচা চাচি চা চায় চেয়ে চেয়ে চেঁচায়। কি? চেয়ে চেয়ে চেঁচায়, রাইট? আরেকটা সেন্টেন্স লিখলাম পাখি পাকা পেঁপে খায়, রাইট? আরেকটা লিখলাম, ধরো সুইট সেন্টেড সানি সিক ফর সিক সসেস। কি? সিক সসেস বলা যায় কি? সিক সসেস, রাইট? খেয়াল করো, একটু খেয়াল করো তো, এখানে আমি বললাম কি, চাচা চাচি চা চায় চেয়ে চেয়ে চেঁচায়। দেখো, চাচা চাচি চা চায় চেয়ে চেয়ে চেঁচায়, পাখি পাকা পেঁপে খায়, রাইট? দেখো এখানে ইনিশিয়াল সাউন্ড গুলা, এখানে জিনিস আমি ওয়ার্ডের কথা বলছি না, কিন্তু ওয়ার্ড না, এখানে ওয়ার্ড হবে না, এখানে সাউন্ড, ইনিশিয়াল সাউন্ড। সাউন্ড গুলা দেখো তো এক কিনা, ইকুয়াল কিনা? চা 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 সাউন্ড, পা 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 সাউন্ড, এ সা 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 সাউন্ড, রাইট? ইনিশিয়াল সাউন্ড গুলো এক কিনা দেখো তো। যদি ইনিশিয়াল সাউন্ড গুলো দেখো এক, দুইটা শব্দের ইনিশিয়াল সাউন্ড গুলো যদি হয়, যেমন পাবনার প্রাপ্তি। কি? পাবনার প্রাপ্তি, পাবনার প্রাপ্তি, জামালপুরের জামাল, জামালপুরের জামাল, শরীয়তপুরের শরীয়ত, এই যে শ শ, হ্যাঁ শ শ, এই যে ইনিশিয়াল সাউন্ড যদি দুইটা এক হয়, তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। কি বলা হয় তখন সেটাকে? অ্যালিটারেশন। তখন সেটাকে কি বলা হয়? অ্যালিটারেশন, রাইট? তখন সেটাকে কি বলা হয়? অ্যালিটারেশন বলা হয়, বুঝেছো? তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। তাই অ্যালিটারেশন হচ্ছে কি, ইনিশিয়াল সাউন্ড গুলো যদি এক হয়।
খেয়াল রাখবা ইনিশিয়াল সাউন্ড গুলো যদি এক হয় তখন সেটাকে অ্যালিটারেশন বলা হয়। কি বলা হয়? অ্যালিটারেশন। কথা বুঝেছো নাকি বুঝো নাই? ইনিশিয়াল সাউন্ড গুলো যদি এক হয় তখন সেটাকে বলা হবে অ্যালিটারেশন, রাইট? অ্যালিটারেশন, ফাইন। আচ্ছা, সিমলি, মেটাফোর, আইরনি, ওকে, ইমেজারি, ওকে। আচ্ছা, এবার আসো, তোমাদের মারা তোমাদের প্রতি মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে বিরক্ত হইয়া বলে না যে আল্লাহ, মানে আমাদের প্রতি আমাদের মারা মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, খুবই বিরক্ত হয়ে যায়, মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে আমাদেরকে মাঝে মাঝে বলে যে আল্লাহ মাইরা নাও আমারে, আমারে উঠায় নাও, আমারে উঠাই নিলে বাইচা যাই, আমারে উঠাই নিলে বাইচা যাই। এখন আমাদের মাঝে মাঝে প্রশ্ন হয় না যে যে আমি তো অক্সিমোরন বলি নাই, আমি কিন্তু অক্সিমোরন বলি নাই, আশিক হাজার ইউফেমিজম, ওকে। এই যে তুমি আমাকে কথা বলছো না, এটা এই যে কথাটা বললো না যে ভাইয়া ইউফেমিজম কি আরেকবার আলোচনা করা যায়, আমার নেটে প্রবলেম ছিল, এটা ইউফোনিয়াস। তুমি কিন্তু আমাকে এটা এভাবে বলতে পারতা, ভাই ইউফেমিজম আরেকবার আলোচনা করেন, বলতে পারতা না তুমি যে ভাই ইউফেমিজম আরেকবার আলোচনা করেন, এটাও বলতে পারতা। আবার কি বলছো যে ভাইয়া ইউফোনিয়াসটাকে আরেকবার আলোচনা করা যায়। তাহলে দেখো এই যে বলাটা, মানে একটা জিনিসকে বলা, পজিটিভ ভাবে বলা এবং শ্রুতিমধুর করে বলাটাই হচ্ছে ইউফোনিয়াস। ফর এক্সাম্পল, আমার কোনো একটা ক্লোজ রিলেটিভস মারা গিয়েছে, আমি তাকে ইনফর্ম করে আমি বলবো যে সে মানে হি ডাইড লাস্ট নাইট, এটা বলার থেকে এটা উচিত এটা বলা যায় না যে হি ব্রেথ হিজ লাস্ট ব্রেথ লাস্ট নাইট, অথবা বলা যায় কি মানে হি ইজ নো মোর, অথবা কি বলা যায় হি অ্যাসেন্ডেড টু হেভেন, হি হ্যাজ অ্যাসেন্ডেড টু হেভেন, এভাবে বলা যায় না? তো তার মানে কি, অথবা কি বলা যায় হি লেফট ফর হেভেন, হি লেফট ফর হেভেন, রাইট, বলা যায় না? অথবা হি পাসড ওয়ে, হি ইজ নো লঙ্গার উইথ আস, my uncle is no longer with us, my uncle is no longer with us, right? Okay, এগুলো জানা লাগবে। আমি কেন জানা লাগবে আমি বুঝাই দিব, ভাই বুঝাই দিব, বলতেছি এগুলো শানে নজরুল আছে। আচ্ছা, এবার তোমার মা যখন মাঝে মাঝে বলে, তোমার মা যখন মাঝে মাঝে তোমার আমাদের কি বলে, আমাদের মারা জালা উঠায় নাও, উঠাই নিলে বাচ্চা যায়, অথবা মরলে বাঁচি, মরলে বাঁচি। আচ্ছা, তোমাদের মাথায় প্রশ্ন আসে না ভাই মরলে আবার বাঁচে কেমনে? হ্যাঁ, মরলে আবার বাঁচে কেমনে, এগুলো প্রশ্ন আসে কিনা মাথার মধ্যে, যে মরলে আবার বাঁচে কেমনে, এগুলো মাথার মধ্যে আসে কিনা, যে মরলে বাঁচে কেমনে, আসে কিনা? আসে তো না? মরলে আবার বাঁচে কেমনে, মরলে বাঁচে যায়, এখানে মরলে আমার মা কোনোদিনও বলে নাই ভাই এমনি আমি বলি পারি জি হ্যাঁ। তাহলে দেখো উনি যে বলছে, দেখো মরলে বাঁচি বলতে উনি কি বুঝাচ্ছে খেয়াল করো, এখানে উনি বুঝাচ্ছে, দেখো আপাত দৃষ্টিতে এর কোনো মানি নাই, কারণ মরলে তো বাঁচার কোনো অপশন নাই, কিন্তু এর ডিপ মিনিং এ যদি যাও তাহলে একটা মিনিং পাবা। ডিপ মিনিং এ গেলে একটা মিনিং কি আছে, যে উনি মরলে মুক্তি পেয়ে যাবে। আবার আমরা বলি না মাঝে মাঝে বীরেরা মরে না, বীরেরা মরে না, দেখা যায় বীরের আগে মরে, ওনারা গুলি খেয়ে মরে, রাস্তাঘাটে মরে, গুলি খেয়ে মরে, পাখির মতো মরে, আমাদের থেকে আরো তাড়াতাড়ি মরে, তাহলে বীরের আবার মরলো না কেমনে? আবার দেখো যদি তুমি একটা ডিপ মিনিং এ যাও তাহলে তুমি একটা মিনিং পেয়ে যাবা, তাহলে একটা মিনিং পেয়ে যাবে কি, খুব একটা ডিপ মিনিং পাবা, কিন্তু আপাত দৃষ্টিতে সারফেস লেভেলে এটার কোনো মিনিং নাই। যদি সারফেস লেভেলে মিনিং না থাকে কিন্তু খুব ডিপ লেভেলে একটা মিনিং থাকে, এবং এটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়। কি হয় ওয়ার্ডটা দেখো, এটা সেলফ কন্ট্রাডিক্টরি হবে, কন্ট্রাডিক্টরি, এটা হবে সেলফ কন্ট্রাডিক্টরি, নিজের সাথে সাংঘর্ষিক। মরলে বাঁচি, মরলে বাঁচি, এটা তো একটা সাংঘর্ষিক না বিষয়টা, মরলে বাঁচি, মরলে আবার বাঁচি কেন? যদি সেলফ কন্ট্রাডিক্টরি কোনো জিনিস হয় তখন সেটাকে বলা হবে প্যারাডক্স। কি বলা হবে? প্যারাডক্স। কি বলা হবে? প্যারাডক্স। খেয়াল করো, তখন সেটাকে কি বলা হবে? প্যারাডক্স বলা হবে। সেলফ কন্ট্রাডিক্টরি যদি স্টেটমেন্টটা নিজের সাথে সেলফ কন্ট্রাডিক্টরি হয় তখন সেটাকে বলা হবে প্যারাডক্স, রাইট? তখন সেটাকে কি বলা হবে? প্যারাডক্স, রাইট? ফাইন। ফর এক্সাম্পল তোমরা যখন কবিতা পড়ো, আই ডাইড ফর বিউটি, আই ডাইড ফর বিউটি, বেটা নিজে মরে গেছে, নিচে মরে যায় না, বেটা তো মরে গেছে। কারণ তুমি মরার পরে কি কবা যে কোন সময় এটা, মানে এই যে মানে ওই যে আই ডাইড ফর বিউটি, এটা প্যারাডক্সিক্যাল একটা লাইন। কিভাবে প্যারাডক্সিক্যাল লাইন? এই কবিতার মধ্যে দুইটা মৃত মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে, এবং সে একজন আরেকজনকে বলে আমি মানে সুন্দরের জন্য মরেছি। আরে বেটা সে যদি মারা যায় তাহলে আবার কথা বলে কেমনে, আবার সেটা বলে কেমনে? তো তার মানে কি, এটা একটা প্যারাডক্সিক্যাল বিষয় না? প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি, রাইট? আচ্ছা, এবার আসো তারপরের বিষয়গুলো, সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, এগুলো হচ্ছে দুইটা অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে নতুন একটা মিনিং দিবে, একটা মিনিং। ফর এক্সাম্পল খেয়াল করো, আমি বললাম যে মানে আমার স্টুডেন্টরা সবাই নিয়ম করে, মনে করো রেগুলারলি তারা কি থাকে, ইররেগুলার থাকে ক্লাসের মধ্যে। রেগুলারলি ক্লাসের মধ্যে কি থাকে,
ইররেগুলার ক্লাসে থাকে, তারা ক্লাসে রেগুলারলি রেগুলার, মানে ক্লাসে থাকেই না বলতে চলে, এবং তাদের এই না থাকাটা একদম এখন নিয়ম হয়ে দাঁড়াইছে। আবার আমি তোমাদেরকে বললাম সে আমার জীবনটাকে ধ্বংস করছে খুব প্ল্যান ভাবে, আমার জীবনটা সে ধ্বংস করে ফেলছে একদম প্ল্যান করে। তাহলে আমরা কি বলতে পারি, সে হচ্ছে কি খুব কনস্ট্রাকটিভলি সে হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ মানুষ। কি মানুষ? ডিস্ট্রাকটিভ মানুষ। খেয়াল করো, এই যে দেখো তো দুইটা ওয়ার্ড অপোজিট কিনা, দেখো তো দুইটা ওয়ার্ড অপোজিট কিনা, একদম অপোজিট না? ফর এক্সাম্পল দেখো, আমরা দেখেছি না আমাদের বাংলা সিনেমার মধ্যে জসিম চাকরি পায় না, অনেকদিন চাকরি পায় না, রক্ত বিক্রি করে, তারপর হচ্ছে যে মানে সে খাইতে যায়, লাঞ্চ করতে যায় একটা রুটি কিনে, ব্রেড কিনে, কিন্তু হঠাৎ করে তার মার কথা মনে পড়ে, ব্রেডটা খায় না, রাস্তা থেকে একটু পানি খায় শেষ পরে হঠাৎ করে একদিন কোন একটা গাড়ির রাস্তার মধ্যে কেউ একজন ছিনতাই, মনে করে আহমদ শরীফ রাস্তার মধ্যে ধরা পড়ে, মানে ছিনতাইকারীরা ধরছে, ও গিয়া বাঁচাইছে, গিয়া মারছে, মারার পরে আহমদ শরীফ নিজের একটা চাকরি দিয়ে দিছে। পরে 2 প্যাকেট মিষ্টি না বাসায় যায়, গিয়া বলে মা আমি তো চাকরি পেয়েছি। তখন ও মা কি বলে, চোখে পানি ছেড়ে দিয়ে হাসতে থাকে। তখন বলে যে মা আজকে তুমি খুশির দিনে কাঁদছো কেন? তখন সে বলে না এটা কান্না নয়, এটা হচ্ছে সুখের কান্না। কি বলে এটা? সুখের কান্না। কি কান্না? সুখ। এই সুখ বানানটা কেমনে যেন লিখি, সুখে, আমি সুখে আছি না, এটা হচ্ছে সুখের কান্না। কি কান্না? সুখের কান্না। দেখো সুখের কান্না। দেখো আবার যেটাকে বলতে পারি জয়ফুল পেইন। কি বলতে পারি আমরা? জয়ফুল পেইন বলতে পারি। কি বলতে পারি? জয়ফুল পেইন। দেখো জয়ফুল পেইন। তাহলে দেখো দুইটা জিনিস অপোজিট কিনা দেখো তো। এটা যদি প্লাস হয় এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। দুটো অপোজিট থিং, দুইটা অপোজিট থিং, কিন্তু একটা নতুন কিছু বোঝাচ্ছে কিনা দেখো তো। এই প্লাস এবং মাইনাস মিললে একটা জিনিসই তো বোঝাচ্ছে, নাকি দুইটা আলাদা জিনিস বোঝাচ্ছে? বলো তো আমাকে, দুইটা একটা জিনিস বোঝাচ্ছে না, একটা নতুন আইডিয়া বোঝাচ্ছে, রাইট? যখন একটা দুইটা অপোজিট ওয়ার্ড মিলে একটা নতুন আইডিয়া হয় তখন সেটাকে বলা হয় অক্সিমোরন বলা হয়। কি বলা হয়? অক্সিমোরন। কি বলা হয় তখন সেটাকে? অক্সিমোরন বলা হয়। আমার কথা বুঝেছো কি বোঝো নাই? বুঝেছো কি বোঝো নাই স্টুডেন্ট? বুঝেছো কি বোঝো নাই? রাইট? দুইটা নতুন ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে যদি নতুন একটা আইডিয়া বোঝায় তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। তখন সেটাকে কি বলা হয়? অক্সিমোরন। দুইটা অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে যদি নতুন একটা আইডিয়া বোঝায় তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। তখন সেটাকে কি বলা হয়? অক্সিমোরন বলা হয়। বুঝেছো তোমরা? তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। অক্সিমোরন, রাইট? ওকে ফাইন। ওকে ফাইন। Okay, fine. Oxymoron, right? আচ্ছা এবার লাস্টের কাজ। আবার আজকে আমাদের লাস্টের সেটা হচ্ছে ওকে ফাইন। সেটা হচ্ছে বলা হয় অক্সিমোরন বলা হয়। কি বলা হয়? অক্সিমোরন, রাইট? এবার আজকে লাস্ট ক্লাস সেটা হচ্ছে তোমার আমরা বলবো পার্সোনিফিকেশন। কি বলবো? পার্সোনিফিকেশন, রাইট? পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশন শব্দটা খেয়াল করো। পার্সোনিফিকেশন শব্দটা আসছে পার্সন থেকে। কি থেকে আসছে? পার্সন থেকে আসছে, রাইট? পার্সোনিফিকেশন শব্দটা হচ্ছে পার্সন মানে কি? ব্যক্তি। ভাই এসব কি পড়াচ্ছি, কাজে লাগবে, একটু পরে আসতেছি। দেখো পার্সোনিফিকেশন শব্দটা আসছে পার্সন থেকে। তুমি যখন কোনো জিনিসকে ব্যক্তিকরণ করো তখন সেটার সাথে একটা এফওয়াই যুক্ত হয়। কি যুক্ত হয়? এফওয়াই যুক্ত হলে তখন সেটা হয়ে যায় পার্সোনিফাই। কি হয়ে যায়? পার্সোনিফাই। খেয়াল করো, কোনো বস্তুকে যদি দেখো কোনো বস্তুকে যদি তুমি খেয়াল করো, কোনো বস্তুকে যদি তুমি ব্যক্তির কোনো কোয়ালিটি দিয়ে, মানুষের কোনো কোয়ালিটি দিয়ে তুমি যদি পার্সোনিফাই করো তখন সেটাকে পার্সোনিফিকেশন বলে। খেয়াল করো, কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, কি ক্যারেক্টারিস্টিক্স? কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি তুমি কোনো বস্তুকে রূপান্তর করো তখন এটার সামনে কি বলবে? তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে পার্সোনিফিকেশন। তাহলে পার্সোনিফিকেশনটা খেয়াল করে যাবেন, দেখবা, খেয়াল করো। যেমন
তোমরা ইয়া করো নাই এই যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ কবিতাটা আছে না, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, লাভ এন্ড ফ্রেন্ডশিপ কবিতাটার মধ্যে এরকম আছে, যেমন এরকম লাইনটা এরকম, ব্লো 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 দো দো উইন্টার উইন্ড, কি আছে, দো উইন্টার দো উইন্টার উইন্ড, রাইট, দো art not so unkind, কি আছে, unkind, right, thou art not are so unkind, right। খেয়াল করে এই বিষয়টা আছে না, দেখো এই দো মানে কি, দো দো মানে হচ্ছে ইউ, দো মানে হচ্ছে কি ইউ, আর্ট মানে কি হচ্ছে আর, রাইট, নট সো আনকাইন্ড, রাইট। কবি শীতের বাতাসকে বলতেছে, দেখো কবি শীতের বাতাসকে বলতেছে, কবি শীতের বাতাসকে বলতেছে ইউ আর নট সো আনকাইন্ড, ইউ আর নট সো আনকাইন্ড। এই দেখো তো এই ইউটা কি, ইউ ইউ হচ্ছে উইন্টার উইন্ড, রাইট, তাহলে উইন্টার উইন্ড ইজ নট সো আনকাইন্ড, দেখো উইন্টার উইন্ড আর নট সো আনকাইন্ড, রাইট। আচ্ছা আর্ট মানে আর, হ্যাঁ আর্ট মানে হচ্ছে আর, খেয়াল করো এই দো মানে হচ্ছে ইউ, হ্যাঁ, আর মানে হচ্ছে আর, দাই মানে হচ্ছে ইউ, দাই মানে হচ্ছে ইউ, রাইট, দো মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, আর দাই মানে হচ্ছে ইউ, দাই মানে হচ্ছে কি ইউ, ইউ। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে কবি শীতের বাতাসকে বলতেছে আনকাইন্ড। আচ্ছা বলো তো আনকাইন্ড কার কোয়ালিটি, আনকাইন্ড হিউম্যান কোয়ালিটি, মানে হিউম্যান কোয়ালিটি না, বলো তো, হ্যাঁ আনকাইন্ড, আনকাইন্ড টু হিউম্যান কোয়ালিটি, রাইট, আনকাইন্ড টু হিউম্যান কোয়ালিটি, তাই না, আনকাইন্ড টু হিউম্যান কোয়ালিটি, আনকাইন্ড হচ্ছে হিউম্যান কোয়ালিটি, তাই না। এই হিউম্যান কোয়ালিটিটা কবি কাকে লাগাইছে, শীতের বাতাসকে লাগাইছে। আচ্ছা বলো শীতের বাতাস কি ব্যক্তি না বস্তু, শীতের বাতাস তো অবশ্যই বস্তু, এই বস্তুকে কি করছে কবি হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দিছে, এই কারণে এটা হবে एग्जांपल অফ পার্সনিফিকেশন। এই কারণে এটা কিসের एग्जांपल হবে, এটা পার্সনিফিকেশনের एग्जांपल। বুঝেছো কি বুঝো নাই, কথা বুঝেছো। তাহলে পার্সনিফিকেশন কখন হবে, পার্সনিফিকেশন হবে, পার্সনিফিকেশন হবে আমরা কবিতাগুলো পড়াই দেব, কবিতাগুলো একদম ভালো করে বুঝাই দেব, একদম ভালো করে কবিতাগুলো বুঝাই দেব, যেমন আজকে একদম ভালো করে কবিতা বুঝাই দিব, হ্যাঁ কবিতাগুলো যখন বুঝাবো তখন বুঝবা। এই কবিতাগুলা আমরা দুই ধরনের মিনিং নিয়ে কবি ডিল করে আমি এগুলো বুঝাই দিব তোমাদেরকে, ফাইন। কবি একদম কবিতা তোমাদের সামনে একদম জীবন্ত করব, যে কবিতা আসলে খুব মজার বিষয়। কবিতা ইজ নট সামথিং দ্যাট ইউ নিড টু মেমোরাইজ, রাদার কবিতা ইজ সামথিং যেগুলো তোমার কি করতে হবে, এগুলাকে তোমার অনুধাবন করতে হবে, রাইট। তার মানে পার্সনিফিকেশন কি, পার্সনিফিকেশন হচ্ছে মনে রাখবা, পার্সনিফিকেশন হচ্ছে কখন যদি বস্তুকে, আবার কবি দেখো কাকে, শীতের বাতাসকে অর্ডার করতেছে, ব্লো ব্লো বয়ে যাও শীতের বাতাস, ইউ উইন্টার উইন্ড, মানে কবি কি করতেছে শীতের বাতাসকে যেন অর্ডার করতেছে। মনে হচ্ছে যে শীতের বাতাস, শীতের বাতাস, খেয়াল করো মনে হচ্ছে কবি শীতের বাতাস জন্য কবির সামনে বসে আছে এবং কবি শীতের বাতাসের জন্য চা পান করতেছে একসাথে বসে, যখন সকালে নাস্তা করতেছে হঠাৎ করে বলতেছে এই শীতের বাতাস তুমি বয়া যাও, তুমি কি না এত নির্দয় না। তার মানে কবি শীতের বাতাসকে কি হিসাবে কল্পনা করতেছে, সামনে একটা প্রাণী হিসেবে কল্পনা করতেছে, মানুষ হিসেবে কল্পনা করতেছে, বিষয়টা এমন না। যদি এমন হয়ে থাকে তখন সেটাকে বলা হবে পার্সনিফিকেশন। কি বলা হবে, পার্সনিফিকেশন, রাইট। তাহলে বুঝেছো বিষয়টা, পার্সনিফিকেশন হচ্ছে যদি কোনো বস্তুকে তুমি হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দাও তখন সেটা কি হয়ে যাবে, পার্সনিফিকেশন হয়ে যাবে, রাইট। এবার তোমাদের লেকচার শিটের পেজ নাম্বার 14 খোলো, পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14 খোলো, পেজ নাম্বার 14, লেকচার শিট পেজ নাম্বার 14 খোলো, 14। হ্যাঁ ইসরাত জাহান আনমিউট করো, আনমিউট করে প্রশ্ন করো, সরাসরি প্রশ্ন করো। লেকচার শিট 2, লেকচার শিট 2 পেজ নাম্বার 14। হ্যাঁ এই যে ইলমা প্রশ্ন করো, এই ইলমা প্রশ্ন করছে না, ওকে। এই সাদিয়া প্রাপ্তি প্রশ্ন করো, কুইক কুইক। প্রশ্ন না করলে হ্যান্ড রেজ করো কেন। তারপর হচ্ছে ঐতিহ্য প্রশ্ন করো, আনমিউট করো নিজেকে, আনমিউট করে প্রশ্ন করো। হ্যাঁ প্রশ্ন করো। আসসালামু আলাইকুম, আমি বলছিলাম 8 নভেম্বরের ক্লাসটা কি আপনি নিয়েছিলেন স্যার? হ্যাঁ ঐতিহ্য প্রশ্ন করো, আমি শুনছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা হ্যালো শুনতে পাচ্ছেন? আবার শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলো। আচ্ছা
8 নভেম্বর সকাল 10টা 15-র ক্লাসটা কি আপনি নিয়েছিলেন স্যার? বুঝি নাই 8 নভেম্বর ক্লাসটা কি আপনি নিয়েছিলেন? আজকের কয় তারিখ সেটাই তো মনে নাই। 8 নভেম্বরের ক্লাস আমি নিছি না, কত জায়গায় কত ক্লাস নেই সেগুলো মনে থাকে? তুমি প্রশ্ন আছে কিনা সেটা বলো। স্যার আমি লেকচার অন মিস করেছিলাম, এজন্যই জিজ্ঞেস করছি। ভাইয়া আমরা কোথায় কে কখন কার জন্য ক্লাস নেই বুঝি না। মানে আমরা সামনে তো একটা স্ক্রিন, সাদা স্ক্রিন, তাই না? সাদা স্ক্রিনে কখন কে ছিল মনে থাকে না, রাইট? ওকে ফাইন, আনমিউট করে দাও তোমার নিজে, মিউট করে দাও তোমার নিজে। হ্যাঁ ইলমা প্রশ্ন করো। ইলমা। ভাইয়া ওই যে অ্যালিটারেশনটা আবার একটু বলেন তো। অ্যালিটারেশন হচ্ছে যে তোমার নাম কি? আফরিন জাহান ইলমা। তোমার নাম যদি এরকম হইতো আফনান, আফনান আফিয়া আসমা, আফনান আফিয়া আসমা, মনে করো তোমার নাম আমি রাখলাম যে তোমার নাম হবে আজকে থেকে আফনান আফিয়া আসমা, তাহলে দেখো যে তিনটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা মানে সাউন্ড এক কিনা, এক কিনা? হ্যাঁ হ্যাঁ তখন সেটা অ্যালিটারেশন হবে। তোমার নিজেকে মিউট করে দাও। হ্যাঁ কপি, প্রশ্ন করো কুইক। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন ভাইয়া আমি হচ্ছে গত ক্লাসে বলা হয়েছিল যে আমাদেরকে ফার্স্ট পেপারটা দাগিয়ে দেওয়া হবে, সেটা কি আজকে দাগিয়ে দেওয়া হবে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে ঠিক আছে, আমি দাগাই দেবো। ওয়েট, আচ্ছা, thank you. আনমিউট, তোমাকে মিউট করে দাও। লাস্ট কোশ্চেন নিচ্ছে এই সেশনের জন্য, পরে আবার আমরা নিউ সেশন শুরু করব। হ্যাঁ কি যে বলে সুলতানা, প্রশ্ন করো কুইক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন ডিরেক্ট। জি ভাইয়া, আইরনিটা একটু কষ্ট করে আবার একটু বলবেন। আইরনি বিষয়টা হচ্ছে যেমন মনে করো যে তোমার ক্লাসে আমি একটা জোকস বললাম, বলার পরে সবাই হাসছে, তুমি হাসো নাই। পরে তুমি আধা ঘন্টা পর আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতেছি, হঠাৎ করে তুমি হাসি দিয়ে উঠলা। পরে আমি বললাম যে এই তোমার নাম কি? সুলতানা, তুমি হাসতেছো কেন? তখন সুলতানা তুমি বললে যে ভাই আপনার জোকসটা সেই হয়েছে। তখন আমি তোমাকে বললাম আরে মিয়া, তোমার মতো ট্যালেন্টেড মানুষ তো আমি জীবনেও দেখি নাই। আচ্ছা এবার বলো তো আমি এই ট্যালেন্টেড দিয়ে তোমাকে আমি কি বুঝাইছি বলো? এই ট্যালেন্টেড দিয়ে তো ভাইয়া আমাকে মানে প্যাম্পার করা, মানে তোমাকে প্যাম্পার করছি নাকি তোমাকে পচাইছি যে তোমার মতো আমি গন্ডার আর জীবনে দেখি নাই? হ্যাঁ সেটাই ভাইয়া, তার মানে আমাকে পচানো হয়েছে, যে আমার প্রশংসার মাধ্যমে পচানো। মানে প্রশংসার বললাম একটা, বুঝাইলাম আর একটা। যেমন লাঞ্ছনে ওই মহিলা বেটি বলে না যে আমি একটার বেশি খাই না, কিন্তু বেটি তো খাইতে খাইতে পুরো বিষ্টন হয়ে গেছে। বুঝো নাই বিষয়টা? জি ভাইয়া। মানে বলে একটা, বুঝায় যখন আরেকটা, তখন সেটাকে কি বলা হয়? আইরনি। আইরনি বলা হয়। যেমন আমি বললাম আমার মতো দুনিয়াতে সৎ বান্দা একজনে নাই, আমি বিনা টিকিটে জান্নাতে যাব। এর মানে কি বুঝাইছি আমি? আইরনি। আইরনি, বুঝিছো? তারপর নিজেকে মিউট করে দাও, নিজ দায়িত্বে মিউট করে দাও। এই সেশনের ভাইয়া থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে এবার পেজ নাম্বার 14 সবাই। হ্যাঁ পেজ নাম্বার 14 তে সবাই যাও। দেখো এখানে আমি যা পড়িয়েছি এখানে সবগুলোই আছে মোটামুটি, দেখো সবগুলাই মোটামুটি আছে, এবং তোমরা নিজেরা একটু কি করবা। হ্যাঁ হ্যাঁ আমরা এগুলা লেকচার, আমরা ওই যে সবগুলো কখন বুঝাই দিব, আমরা সলভ ক্লাসে, আমাদের 3টা লেকচারের পর একটা সলভ ক্লাস হবে, তখন সেগুলাকে আমরা করে দেব, রাইট? ওকে ফাইন। গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পার্থক্য। গ্রুপ ভার্ব হচ্ছে অর্থের পুরো চেঞ্জ হয়ে যায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থের তেমন চেঞ্জ হয় না। আচ্ছা এই 14 নাম্বার তোমরা বাসায় প্র্যাকটিস করবা, সিমিলি পড়বা, মেটাফর পড়বা, অক্সিমরন পড়বা। আচ্ছা এবার তোমাদের কাজ পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14 আমি সবগুলা পড়িয়েছি, দেখো পেজ নাম্বার 14 আমি সবগুলা পড়াইছি, দেখো। হ্যাঁ মেটাফর জিনিসটা হচ্ছে, হ্যাঁ এগুলা প্রশ্ন কিভাবে আসবে? যখন পরীক্ষার মধ্যে এরকম থাকবে দো আর সো আনকাইন্ড, দো আর সো আনকাইন্ড, এখানে এটা কোন ধরনের एग्जांपल? হ্যাঁ এটা কোন ধরনের एग्जांपल? তখন তোমার লিখতে হবে এটা পার্সোনিফিকেশন। তারপর এটা एग्जांपल আসলে এরকম যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এটা কিসের एग्जांपल? তাহলে এটা মেটাফরের एग्जांपल, রাইট? তাহলে মেটাফরের एग्जांपलটা কেন? কারণ লাইফের সাথে এখানে ব্যারেন ফিল্ডের তুলনা করছে, লাইক অথবা অ্যাজ ইউজ করে নাই। তারপরে কেমন ধরনের एग्जांपल আসতে পারে? যেমন লাঞ্চনে বলতেছে কি, লাঞ্চনে বলে কি যে আই ডোন্ট ইট মোর দ্যান ওয়ান আইটেম ইন লাঞ্চিয়ন, এটা কিসের एग्जांपल? এটা হচ্ছে আয়রনের एग्जांपल, কারণ বেটি একটার বেশি না, বেটি ডেইলি 7টা করে খায়। তবে এটা ইয়ার বুঝছো কি বুঝো নাই? ওকে ফাইন। তারপরে হচ্ছে তোমার মনে করে যেমন সুইট সেন্টেড স্মেল, মনে করো কি আসলো সুইট সেন্টেড স্মেল, সুইট সেন্টেড স্মেল। এই যে সুইট সেন্টেড স্মেল কিসের উদাহরণ? এটা অ্যালিটারেশনের উদাহরণ। কিসের উদাহরণ? অ্যালিটারেশনের উদাহরণ। আচ্ছা ফাইন, ওকে ফাইন। টেক্সট বুক থেকে আসবে, এক্স্যাক্টলি টেক্সট বুক থেকে আসবে। আমি আবারও বলছি
কষ্ট করে শুনে রাখো, তোমাদের যদি ভোকাবুলারি আসবে টেক্সট বুক থেকে আসবে, সিনোনিম আসলে টেক্সট বুক থেকে আসবে, প্রশ্ন আসলে টেক্সট বুক থেকে আসবে, এভরিথিং, এভরি মেমোরাইজিং সেক্টর ইউ উইল হ্যাভ টু এনকাউন্টার ফ্রম টেক্সট বুক। এক্সট্রা কিছুই বলার দরকার নাই, টেক্সট বুক ছাড়া কিছুই বলার দরকার নাই। যেমন অক্সিমোরনের একবার বললে ভালো হয়। অক্সিমোরন বিষয়টা হচ্ছে খেয়াল করো, আচ্ছা এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এটা মেটাফর না, এটা হাইপারবোলি। আচ্ছা ফাইন। আচ্ছা মেটাফর জিনিসটা হচ্ছে কোন জিনিসের যখন ডাইরেক্ট তুলনা করা হয় তখন সেটাকে মেটাফর বলে। যেমন লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, তোমরা ড্রিম কবিতার মধ্যে আছে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ এবং ব্যারেন ফিল্ডের তুলনা করছে, কোনো ধরনের লাইক অথবা অ্যাজ ব্যবহার করে নাই। তোমরা এই পেজটা যখন পড়বা আবার বুঝে যাবা, এই পেজটা যখন পড়বা আরেকটা বুঝে যাবা। এই পেজটা যখন সবগুলো ফার্স্ট পেপার থেকে, রাইটিং ফার্স্ট পেপার থেকে আসবে, রাইটিং এভরিথিং ফার্স্ট পেপার থেকে ফাইন। ফাইন। আজকের ক্লাস থেকে খেয়াল করো, আজকের ক্লাস থেকে সব ফার্স্ট পেপারটাকে ভালো করে পড়ো। ফার্স্ট পেপার ভালো করে পড়ো, ফার্স্ট পেপার আর কিছু না। টেক্সট বইয়ের প্যাসেজগুলো ভালো করে পড়ো, সব পড়তে হবে, সব টেক্সট বইয়ের প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, টেক্সট বইয়ের প্যাসেজ। ওকে প্লিজ ভাই আমাকে পড়াইতে দাও, আমার তো নিজস্ব একটা টাস্ক আছে, তো আমি এটা শেষ করি। আমার নাম হাসনাত, আমার নাম হচ্ছে হাসনাত। আমি আমার টেক্সটটাকে আগে শেষ করি, আগে দেন তারপরে কথা বলবো, প্লিজ দেন কথা বলবো। শুইয়া বৈশা ঘুমায়া দাঁড়ায়া যেমনি ইচ্ছে এমনি পড়ো। আমি আগে টেক্সট কমপ্লিট করি, আমার নিজেরটা পড়ি, তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ আমার যখন আমি বলি একটা সেশনের পরে আমি প্রশ্ন দেই, আমি সুযোগ দেই না। একটা সেশনের পরে তো আমি আনমিউটও করি, একটা সেশন শেষ হোক তারপরে আমি আবার তোমাদের প্রশ্ন নিব, আমি আবার প্রশ্ন নিব, এবং আই উইল নেভার লিভ উইদাউট অ্যাকসেপ্টিং ইওর কোশ্চেন, রাইট, আনটিল এন্ড আনলেস আমি তোমাদের প্রশ্ন অ্যানসার দিই আমি এখান থেকে যাব না। এবার খেয়াল করো। আচ্ছা এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন পড়বো। কি পড়বো? নাউন। খেয়াল করো, আমরা নাউন পড়বো। কি পড়বো? নাউন। এবার আসো, হ্যাঁ নাউন গুলো খেয়াল করো। নাউন গুলো আমরা আগে যেটা পড়েছি স্কুল কলেজে থাকতে কি পড়েছি আমরা? নাউন 4 প্রকার, কোনো কিছু নামকে নাউন বলে, মুক্ত এগুলো পড়েছি না? নাউন বলতে এগুলোই তো পড়েছি, তাই তো নাকি? আচ্ছা বলো তো নাউন কয় প্রকার বলো তো একটু কাইন্ডলি। নাউন কয় প্রকার? একটু আমাকে একটু জানাও, নাউন কয় প্রকার? একটু মেসেজ দিয়ে জানাও, নাউন কয় প্রকার? 5 তোমরা লেকচার শীট 2 এর তোমরা পেজ নাম্বার 4 নাম্বার পেজ খোলো, 2 নাম্বার পেজ খোলো, লেকচার শীট 2 এর 2 নাম্বার পেজ খোলো, লেকচার শীট 2 এর 2 নাম্বার পেজ খোলো। ওকে ফাইন। নাউন সাধারণত 5 প্রকার, 2 প্রকার আমরা অনেকে অনেক কিছু জানি, তবে আজকে থেকে ভর্তি পরীক্ষার জন্য জানবা আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে 2 প্রকারের কাজে লাগবে। কয় প্রকার কাজে লাগবে? 2 প্রকার। সেটা হচ্ছে কি দেখো, 2 প্রকার নাউন আমাদের কাজে লাগবে, 2 প্রকার নাউন খেয়াল রাখবা। ভর্তি পরীক্ষার জন্য আমাদের শুধুমাত্র 2 প্রকার নাউন কাজে লাগবে। একটা হচ্ছে কি কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এবং নন কাউন্টেবল একই জিনিস, খেয়াল করো। আনকাউন্টেবল এবং নন কাউন্টেবল একই জিনিস, খেয়াল করো। আনকাউন্টেবল এবং নন কাউন্টেবল একই জিনিস। এগুলো পড়ার আগে আমরা নাউন থেকে 2 ধরনের প্রশ্ন আসে। কয় ধরনের প্রশ্ন নাউন থেকে আসে? 2 ধরনের প্রশ্ন, খেয়াল রাখো। এগুলোতে যাওয়ার আগে আমরা এগুলো পড়ি, রাইট। আমরা নাউন থেকে 2 ধরনের প্রশ্ন পাবো। একটা হচ্ছে খেয়াল করো, একটা প্রশ্ন পাবো আমরা নাউন থেকে, খেয়াল করো একটু, আইডেন্টিফিকেশন অফ নাউন। আরেকটা আমরা প্রশ্ন পাবো সেটা হচ্ছে যে তোমার ইউজেস অফ নাউন। কি পাবো? ইউজ অফ নাউন, রাইট। ভর্তি পরীক্ষায় নাউন থেকে এই 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে ইউজ অফ নাউন থেকে প্রশ্ন আসে। তাহলে এবার চলো আমরা নাউনকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে। আমরা আগে চলি নাউনের আইডেন্টিফিকেশনটা আমরা বুঝি কিনা, আমরা নাউনকে চিনতে পারি কিনা, অর্থাৎ শব্দের চেহারাটা দেখলে আমরা নাউন এটা কিভাবে বুঝবো, রাইট। এখন আমরা স্কুল কলেজে থাকতে আমরা কিছু কিছু শব্দ মুখস্থ করেছি যে এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো নাউন, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো ভার্ব। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে লাগে না। তুমি যদি ধরে নাও একটা শব্দ সবসময় নাউন, বিষয়টা এমন না। যেমন আমি তোমাদের সামনে এখন টিচার, রাইট, তোমাদের ইনস্ট্রাক্টর। আমি কি বাসায় গেলে ইনস্ট্রাক্টর? আমার পরিচয় আরেকটা হয়ে যায় না? আমি যখন বাসে উঠি তখন আমি হয়ে যাই প্যাসেঞ্জার, দোকানে গেলে আমি হয়ে যাই কাস্টমার, আবার আমি যখন তোমার মনে করো আমার গার্লফ্রেন্ডের কাছে যাই তখন আমি হয়ে যাই বয়ফ্রেন্ড, আমি যখন আমার ইউনিভার্সিটি যাই তখন হয়ে যাই স্টুডেন্ট। বিষয়টা এমন না? তার মানে দেখো
আমার প্লেস অনুযায়ী কিন্তু দেখো আমার অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার আমার পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঠিক একইভাবে পার্টস অফ স্পিচ নিজের পরিচয় খুব কম জায়গায় কাজে লাগে, ও প্লেস অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে পার্টস অফ স্পিচ কি অনুযায়ী চেঞ্জ হয় আমাকে একটু বলো তো, কি অনুযায়ী চেঞ্জ হয়? পার্টস অফ স্পিচ কি অনুযায়ী চেঞ্জ হয় বলো একটু। এটা কি নিজের পরিচয় আছে নাকি কি অনুযায়ী চেঞ্জ হবে বলো, কি অনুযায়ী চেঞ্জ হবে? পার্টস অফ স্পিচ কি অনুযায়ী চেঞ্জ হবে বলো, কি অনুযায়ী চেঞ্জ হবে পার্টস অফ স্পিচ, কি অনুযায়ী? হ্যাঁ, পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে প্লেস অনুযায়ী, কি অনুযায়ী? প্লেস অনুযায়ী চেঞ্জ হবে, রাইট? এবার আসো সাধারণত আমরা নাউন চিনব কিভাবে, খেয়াল করো। সাধারণত খেয়াল করো ভাই, ক্লাসের আর কতক্ষণ আছে? আরো আছে 1 ঘন্টা 55 মিনিট আছে, 55 মিনিট না? আচ্ছা দেখো, এবার সাধারণত দেখো আমি কিন্তু সাধারণত লিখেছি। সাধারণত যদি শব্দের শেষে তুমি দেখো মেন্ট আছে, কি আছে? মেন্ট শব্দের শেষে মেন্ট থাকে, বলো কি থাকে? মেন্ট। তাহলে শব্দের শেষে মেন্ট আছে এরকম কিছু ওয়ার্ড লিখো তো আমাকে, তাড়াতাড়ি ওয়ার্ড লিখো। মেন্ট, যেমন ডিপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, কম্পার্টমেন্ট, এরকম কিছু শব্দ লিখো। মেন্ট আছে, শব্দের শেষে মেন্ট আছে এরকম শব্দ লিখো। শব্দ কুইক, ডিপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, কম্পার্টমেন্ট, গভর্নমেন্ট, এগ্রিমেন্ট, তারপরে কি? মুভমেন্ট, তারপরে অ্যালটমেন্ট, তারপরে যে কমপ্লিমেন্ট, তারপরে লিখেছো কি? ইমপ্রুভমেন্ট, তারপরে ডেভেলপমেন্ট, মুভমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, এগ্রিমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, কমিটমেন্ট, মুভমেন্ট, রাইট? শব্দের শেষে যদি মেন্ট থাকে তখন সেটাকে আমরা নাউন বলবো। শব্দের শেষে যদি এল থাকে, কি থাকে? এল যদি থাকে, তবে মনে রাখতে হবে ভার্বের পরে যদি এল হয় তখন হয় সেটা নাউন। যেমন খেয়াল করো, যেমন প্রপোজ, কি? প্রপোজের পরে যদি এল দেই তখন সেটা হয়ে যাবে নাউন, কিন্তু নাউনের শেষে যদি এল দেই তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন খেয়াল করো, যেমন নেশন, কি? নেশন হচ্ছে নাউন, এই নাউনের শেষে যখন আমি এল দিব তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, রাইট? এই নাউনের শেষে এল দিলে অ্যাডজেক্টিভ, আর ভার্বের শেষে এল দিলে তখন সেটা হবে কি? নাউন, রাইট? ভার্বের শেষে এল দিলে কি হবে? নাউন। তাহলে শব্দের শেষে এল আছে এরকম কিছু ভার্বের শেষে এল, যেমন কি হতে পারে? প্রপোজাল, রিমুভাল, অ্যারাইভাল, তারপর হচ্ছে কি? ডিসপোজাল, কি হতে পারে? ডিসপোজাল, রাইট? আচ্ছা, তারপরে শব্দের শেষে যদি হুড থাকে, কি থাকে? হুড। শব্দের শেষে যদি হুড থাকে, তাহলে শব্দের শেষে হুড আছে এরকম কিছু ওয়ার্ড বলো তো। শব্দের শেষে হুড আছে বলো, কুইক। শব্দের শেষে হুড, কুইক। ব্রাদারহুড, চাইল্ডহুড, মাদারহুড, সিস্টারহুড, রিক্সারহুড, ইভেন রিক্সারহুড। তোমার যদি রিক্সারহুড হয়েছে তাও নাও। চাইল্ডহুড, হুড, রাইট? বয়হুড, ম্যানহুড, অ্যাডাল্টহুড, রাইট? মেন্টালহুড। শব্দের শেষে যদি তুমি দেখো শিপ আছে, কি আছে? শিপ। শব্দের শেষে যদি তুমি শিপ পাও, কি পাও? শিপ। শব্দের শেষে যদি তুমি দেখো শিপ আছে, কি আছে? শিপ, তখন সেটা নাউন হয়ে যাবে। খেয়াল রাখবা, শব্দের শেষে যদি তুমি শিপ পাও তখন সেটা নাউন। তাহলে শব্দের শেষে কি আছে? ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, তারপর হচ্ছে ওনারশিপ, তারপর হচ্ছে ব্যাচেলরশিপ, তারপর সিটিজেনশিপ, কত কিছু আছে না? ফ্রেন্ডশিপ, তখন সেগুলো নাউন হয়ে যাবে। শিপ, শন, শব্দের শেষে যদি শন থাকে, কি থাকে? শন। তাহলে শব্দের শেষে শন আছে কই বলো তো? শন কই কিরকম কিছু বলো তো? শন আছে প্রিপোজিশন, অ্যাকশন, কনজাংশন, তারপর হচ্ছে কি? মেনশন, তারপর হচ্ছে অ্যাটেনশন, তারপর হচ্ছে নেশন, রাইট? তবে এক্সামিনেশন, সিভিলাইজেশন, কাল্টিভেশন, মডার্নাইজেশন, পার্সনিফিকেশন, প্রনাউন পার্সনিফিকেশন, এডুকেশন, রিলেশন, মেনশন, সবগুলো হচ্ছে নাউন। শিপ, শন, ইন। শব্দের শেষে যদি আইএনজি থাকে, কি থাকে? আইএনজি। খেয়াল রাখবা, আইএনজি যদি থাকে আমরা এখানে একটু স্টার মার্ক দেই, কারণ আইএনজি থাকলে মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হয়। তবে আমরা ধরে নেই আইএনজি থাকলে এখন নাউন হবে। কি হবে? নাউন। তাহলে শব্দের শেষে যদি আইএনজি হয় তখন সেটা নাউন, রাইট? শুনে, শব্দের শেষে যদি ইয়ার থাকে, কি থাকে? ইয়ার। তাহলে ভার্বের শেষে ইয়ার আছে, যেমন মনে করো, হ্যাঁ, যেমন কি হতে পারে? প্লেয়ার, সিঙ্গার, গাইডার, রাইটার, রিডার, ফ্যানার, স্লিপার, রোভার, হ্যাঁ, যত হয় সবগুলো হচ্ছে ওয়ার্কার, রাইট? শব্দের সাথে অর থাকে, কি থাকে? অর, যেমন কি? টিউটর, অ্যাডভাইজার, সুপারভাইজার, রাইট? এগুলো কি হবে? নাউন হবে, রাইট? এনসি যদি থাকে, এএনসি, এন্স, দেন ইম্পর্টেন্স, অ্যাম্বিয়েন্স, ডিফারেন্স যদি থাকে তখন সেটা নাউন হবে। শব্দের শেষে যদি তুমি লেসনেস পাও, কি পাও? লেসনেস। কি পাও তুমি? লেসনেস। যেমন কি? লেসনেস দিয়ে কি হতে পারে বলো তো? লেসনেস দিয়ে একটা ওয়ার্ড বলো। লেসনেস, এনহ্যান্স ভার্ব। বাবলি, এনহ্যান্স ভার্ব, নট এনহ্যান্স নাউন।
এনহ্যান্স মানে বৃদ্ধি করা, এনহ্যান্স ভার্ব। আচ্ছা লেসনেস যে ওয়ার্ড বলো, লেসনেস, হোয়াইটলেসনেস, ক্যারেক্টারলেসনেস, মানিলেসনেস, তারপর হচ্ছে কি রেসপেক্টলেসনেস, অনেক কিছু হতে পারে। তার মানে শব্দের শেষে যদি খেয়াল করো কাইন্ডলেসনেস, তাহলে খেয়াল করো শব্দের শেষে যদি আমরা মেন্টাল হুড পাই, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, আমার সাথে সাথে বলো মেন্টাল হুড, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস। খেয়াল রাখো মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস। হ্যাঁ বলো তো কি কি হতে পারে, বলো বলো ওয়ার্ডগুলো বলো কি কি হতে পারে। আইএনজির एग्जांपल দিব, আইএনজির एग्जांपल দিব, আইএনজির एग्जांपल দিব দিব দিব। তাহলে কি মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস। কি কি বলো তো একটু, বলো তো কি 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 বলো তো একটু। মেন্টাল হুড শিপশন ইন অ্যারোরেন্সলেসনেস, মেন্টাল হুড শিপশন, হ্যাঁ শিনো হলে নাউন হবে, রাম রাম। তাহলে এগুলো থাকলে সাধারণত আমরা কি বলবো, নাউন বলবো। এগুলো থাকলে আমরা সাধারণত কি বলবো, নাউন বলবো, রাইট। এগুলো থাকলে আমরা সাধারণত নাউন বলবো, মনে থাকবে। এগুলো থাকলে আমরা সাধারণত কি বলবো, নাউন বলবো। এই মনে থাকবে কিনা, এই বুঝেছো কিনা, বুঝেছো কিনা এই স্টুডেন্ট, হ্যাঁ বুঝেছো কিনা? ওকে ফাইন 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 গুড। যদি খেয়াল করো একটু, এবার খেয়াল করো, যদি দেখো শব্দের শেষে, শব্দে খেয়াল করো আর্টিকেল আর প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি থাকে, একটা ওয়ার্ড হবে নাউন। খেয়াল রাখো আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। খেয়াল রাখো আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা হবে কি, নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা হবে নাউন। খেয়াল করো আমি একটা শব্দ লিখলাম, যেমন মনে করে লিখলাম প্লিজ, প্লিজ ওয়েট ফর এ while, কি বললাম, a while, রাইট। এটা বললাম he comes from in, কি বললাম, in। একটা জিনিস খেয়াল করো এখানে কি আছে, in আছে, এখানে আছে কি আছে, while আছে। তাহলে বলো এগুলো কোন পার্টস অফ স্পিচ, এখানে while কোন পার্টস অফ স্পিচ আর in কোন পার্টস অফ স্পিচ, বলো while কোন পার্টস অফ স্পিচ আর in কোন পার্টস অফ স্পিচ, একটু বলো while এবং in, বলো একটু while এবং in কোন পার্টস অফ স্পিচ। নাও দেখো কেন নাও হবে, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, একটা মাত্র শব্দ আছে। যেহেতু একটা মাত্র শব্দ আছে তখন সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। কি বলবো, নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ হয় তখন সেটাকে আমরা নাউন বলবো। আমরা জানি ইন কিন্তু প্রিপোজিশন, আমরা জানি না ইন প্রিপোজিশন, কিন্তু এই জায়গায় হচ্ছে কি বেটা নাউন, বেটা এই জায়গায় নাউন হয়ে যাবে, মনে থাকবে। বেটা এই জায়গায় কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, মনে থাকবে কি থাকবে না, বেটা এই জায়গায় নাউন হয়ে যাবে, মনে থাকবে। ওকে ভাই এবার দেখো যদি এমন হয়, কেন হবে বললাম না, ওই যে আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ, একটা ওয়ার্ড যদি থাকে, মাত্র একটা ওয়ার্ড, যদি একটা মাত্র ওয়ার্ড যদি থাকে তখন সেটাকে নাউন বলবো আমরা। আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তখন সেটা নাউন হবে। আমার কথা বুঝেছো? যদি আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তখন সেটা নাউন, বুঝেছো? ওকে আচ্ছা এবার আসো, যদি এমন দেখো তোমরা কখনো, যদি তোমরা কখনো এমন দেখো যে এরকম আছে, দা আছে, ব্র্যাকেট আছে, ব্ল্যাঙ্ক আছে, অফ আছে, রাইট। এই ক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করব। কি ব্যবহার করব, নাউন। আর্টিকেলের পরে ইনটো প্রিপোজিশন, আমি তো বললাম ভাইয়া, আমি তো বললাম যে মানে পার্টস অফ স্পিচ গুলো একটু কনফিউজিং, এগুলো প্লেস অনুযায়ী নিজের পরিচয় হয়, প্লেস অনুযায়ী। ওরা যে ইন প্রিপোজিশন, ডাউন প্রিপোজিশন, while প্রিপোজিশন বিষয়টা এমন ওর প্লেস অনুযায়ী নিজের পরিচয় হয়। ফর এক্সাম্পল আমি কাস্টমার, আমি দোকানে গেলে কাস্টমার, আমি কি সব জায়গায় গেলে কাস্টমার, আমি কি ইউনিভার্সিটিতে গেলে আমি কাস্টমার, এখানে কি আমি কাস্টমার হিসেবে আসছি? তার মানে কি আমার প্লেস অনুযায়ী কি হচ্ছে, পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঠিক একই ভাবে পার্টস অফ স্পিচ প্লেস অনুযায়ী অবস্থান চেঞ্জ হয়ে যায়। কি বললাম, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তখন সেটা নাউন হয়ে যাবে, রাইট। তো রাইট, বুঝছো কি? হি কামস ফ্রম ইন মানে সে ভিতর থেকে আসছে, ইন মানে কি ভিতর না, হি কামস ফ্রম ইন সে ভিতর থেকে আসছে ভাইয়া, রাবেকা আক্তার।
আচ্ছা খেয়াল করো, যদি আর্টিকেল থাকে এবং কি থাকে প্রিপজিশন থাকে, এই শব্দটা আমরা নাউন ব্যবহার করব। কি ব্যবহার করব? নাউন। খেয়াল করো কিভাবে। যেমন আমি দুটো সেন্টেন্স লিখলাম, যেমন দা ড্যাশ অফ মাই কান্ট্রি ফর एग्जांपल মাই কান্ট্রি। এখানে অপশন এ আছে মনে করে ডেভেলপ, কি আছে? ডেভেলপ। আর অপশন বি আছে মনে করে ডেভেলপমেন্ট, কি? ডেভেলপমেন্ট। তাহলে বলো তো কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? ডেভেলপমেন্ট। কি হবে? ডেভেলপমেন্ট। কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে শব্দটা হবে নাউন। কি হবে? নাউন হবে। কি হবে? নাউন। মনে থাকবে? নাউন হবে। ফাইন, গুড। আচ্ছা, এবার খেয়াল রাখতে হবে, যদি বিষয়টা এমন হয় আর্টিকেল, খেয়াল রাখো, যদি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, খেয়াল রাখবা, দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, প্রথমটা নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, প্রথমটাকে নাউন বলে, দ্বিতীয়টাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন খেয়াল করো, ইংলিশ বুক। কি বুক? ইংলিশ বুক। খেয়াল করো, এখানে কিন্তু দুইটাই নাউন, ইংলিশে নাউন, এটাও নাউন। কিন্তু যখন এটা সেন্টেন্সে ব্যবহার হয়, খেয়াল করো, সেন্টেন্সে যখন ব্যবহার হয় তখন এটা নাউন হবে আর এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ নাউনের আগে যে শব্দটা বসে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। কি বলে? অ্যাডজেক্টিভ বলে, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে এটা এখানে হবে নাউন, এখানে হবে অ্যাডজেক্টিভ। তাহলে একটা সেন্টেন্স দিয়ে তোমরা এটা ঠিক করবা, রাইট? আমি একটা সেন্টেন্স লিখলাম, দা ড্যাশ কন্ডিশন, কি? ড্যাশ কন্ডিশন অফ দা পোর, মনে করতে হবে। এখানে মনে করো অপশন এ তে আছে মনে করো ইকোনমিক্যাল। কি আছে? ইকোনমিক্যাল। অপশন বি এ আছে মনে করো ইকোনমিক। কি আছে? ইকোনমিক আছে, রাইট? ইকোনমিক। তাহলে কোনটা হবে বলো? এ হবে নাকি বি হবে বলো? ইকোনমিক নাকি ইকোনমিক্যাল? ইকোনমিক্যাল কন্ডিশন আর ইকোনমিক কন্ডিশন? ইকোনমিক্যাল, রাইট? খেয়াল করো, এই জায়গায় হচ্ছে আমরা ভুলটা করি। একটু মনে রাখবা তিনটা শব্দ খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। তিনটা শব্দ একটু মনে রাখবা। একটা হচ্ছে ইকোনমিক্স, আরেকটা হচ্ছে ইকোনমিক, আরেকটা শব্দ হচ্ছে ইকোনমিক্যাল। খেয়াল রাখো, তিনটা শব্দ। একটা হচ্ছে ইকোনমিক্স, একটা হচ্ছে ইকোনমিক্স, একটা হচ্ছে ইকোনমিক্যাল। খেয়াল রাখো, তিনটা শব্দ। এই তিনটা শব্দের এই ইকোনমিক্স হচ্ছে সাবজেক্ট। আমরা ইকোনমিক্স বলি না সাবজেক্ট, যে আমরা ইকোনমিক্স নিয়ে পড়ি, এটা হচ্ছে ইকোনমিক্স। এটা হচ্ছে কি? ইকোনমিক্স। এটা হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্যাল মানে হচ্ছে, আমরা বলি না কিপটা মানুষ, কিপটা যারা কি থাকে, ফ্রুগাল থাকে, ফ্রুগাল। খুব বেশি কি থাকে? খুব বেশি কিপটা থাকে, ফ্রুগাল বলে যাদেরকে। যারা খুব বেশি কিপটার আরেকটা সিনোনিম হচ্ছে কি? হাজবেন্ড। হাজবেন্ড মানে কিন্তু কিপটা। এই হাজবেন্ড মানে জামাই না। তোমরা যদি জানতা হাজবেন্ড মানে জামাই, হাজবেন্ড মানে জামাই না, হাজবেন্ড মানে হচ্ছে কিপটা। বুঝছো? এই ইকোনমিক্যাল শব্দটা মানে হচ্ছে কিপটা, বা এটা দিয়ে বলি, আমরা বলি মিতব্যয়ী। কি বলতে পারি আমরা? মিতব্যয়ী। খেয়াল রাখবা, মিতব্যয়ী। ইকোনমিক্যাল শব্দটা মানে হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগাল মানে মিতব্যয়ী, হাজবেন্ড মানে মিতব্যয়ী, রাইট? এবার আসে ইকোনমিক। এই ইকোনমিক শব্দটার মানে হচ্ছে অর্থনৈতিক। এবার বল, এই জায়গায় কি তুমি বলছো যে কিপটামের কন্ডিশন নাকি অর্থনৈতিক কন্ডিশন? কোনটা বলছো বলো? কোনটা বলছো? কোনটা বুঝাইছো বলো? কোনটা বুঝাইছো? তুমি তো জানতে হাজবেন্ড মানে কিপটাই হবে। তাহলে এটা কি ইকোনমিক্যাল হবে নাকি ইকোনমিক হবে? কোনটা হবে? ইকোনমিক্যাল নাকি ইকোনমিক? ইকোনমিক কন্ডিশন। কি হবে? ইকোনমিক কন্ডিশন। বুঝেছো? ওকে ফাইন, গুড। তার মানে দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রথমটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফাইন। আচ্ছা দেখো, হ্যাঁ, তো নাউনের আগে বসছে এই কারণে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তিনটা নাউন থাকলে কি হয়? গুড কোশ্চেন। যেমন তোমার ঢাকা মেডিকেলের প্রশ্নতে গতবার আসছিল, যেমন হি গট এডমিটেড।
into Dhaka Medical College, right? He got admitted into Dhaka Medical College, right? So he got admitted into Dhaka Medical College, right? দেখো কি করো এখন পোলাপাইন রে জিজ্ঞেস করছিল ঢাকা কোন পার্টস অফ স্পিচ। পোলাপাইন রে ভর্তি পরীক্ষা জিজ্ঞেস করছিল ঢাকা কোন পার্টস অফ স্পিচ। পোলাপাইন মেডিকেলে পরীক্ষা দিতে আসছে, ওদের তো আত্মসম্মানে লাগছে, হ্যাঁ আমরা মেডিকেলে পরীক্ষা দিতে আসছি, আমরা এত বড় মানে হেডমলা মানুষ, আমাদেরকে জিজ্ঞাসা যে ঢাকা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ ক্লাস 2 থেকে পড়তেছে, আমাদের সাথে কি মজা করতেছে নাকি? হ্যাঁ তো সবাই মনে করে দিছে কি ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে কি, সবাই দিছে নাউন এবং সবাই কনফিডেন্ট ছিল। ঢাকা প্রচুর পরিমাণ কনফিডেন্স ছিল কি ঢাকা এখানে মেডিকেল নাউন হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো একটা জিনিস দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কলেজ, এখানে কলেজ হচ্ছে নাউন, কলেজ হচ্ছে কি নাউন। আবার সব কলেজের আগে কি আছে মেডিকেল, মেডিকেল কেমন কলেজ, মেডিকেল কলেজ, এই মেডিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই মেডিকেলটা কোথায়, সেটা হচ্ছে ঢাকায়, এটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। তাইলে এই প্রশ্নতে ঢাকা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, রাইট? অ্যাডভার্ব অফ প্লেস। আবার দেখো যদি সেন্টেন্সটা এমন হয়, হি রিডস ইন ঢাকা কলেজ, হি রিডস ইন ঢাকা কলেজ, কি কলেজ, ঢাকা কলেজ। আবার দেখো এই ক্ষেত্রে কলেজটা হচ্ছে নাউন, এই ক্ষেত্রে আবার ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঢাকা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, রাইট? তো তার মানে কি, তার মানে কি প্রথমটায় ঢাকা অ্যাডভার্ব, দ্বিতীয়টা নাউন অ্যাডজেক্টিভ নাউন, রাইট? বুঝেছো আমার কথা? তো তার মানে আমরা দেখলেই বলে দিতে পারবো না, আমরা দেখতেই বলে দিতে পারবো না কি এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডভার্ব। আমার কথা বুঝেছো, কথা বুঝেছো? তার মানে এই বিষয়গুলো একটু 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 চারটা থাকলে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসে, যদি 10টা থেকে অ্যাডভার্ব বসে, রাইট? ওকে ভাই, যেমন আবার আসলে তিনটা সেন্টেন্স লিখি, তোমরা বলবা এগুলা কি কি বলো, হ্যাঁ? যেমন আমি একটা তিনটা সেন্টেন্স লিখলাম, যেমন মনে করে লিখলাম হি, মনে করো কামস, হি কামস from down, কি বলে লিখলাম, he comes from down। আরেকটা সেন্টেন্স লিখলাম, মনে করো he goes down, কি লিখলাম, he goes down। আরেকটা লিখলাম he went the downstairs, কি stair, downstairs। আরেকটা লিখলাম he went to কি বলো, he went down the stair, কি লিখলাম, down the stair। আচ্ছা এবার আসো, এখানে 4টা ডাউন আছে, বলো 4টা ডাউন আছে, প্রথম ডাউনটা কি বলো, প্রথম ডাউনটা কি বলো, প্রথম ডাউনটা কি হবে বলো, প্রথমটা নাউন, কারণ কি আছে, কেন নাউন হবে, কারণ প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ আছে, তার মানে এটা নাউন হবে, রাইট? আবার দ্বিতীয়টা কি হবে বলো, দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা কি হবে বলো, দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা নাউন হবে। কেন নাউন হবে, দ্বিতীয়টা নাউন হবে, দ্বিতীয়টা অ্যাডভার্ব হবে, কারণ ভার্বের ইমিডিয়েট পরে যে শব্দটা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এবার বলো তৃতীয়টা কি হবে, তৃতীয়টা কি হবে বলো, তৃতীয়টা এই যে 3 নাম্বারটা কি হবে বলো, 3 নাম্বারটা অ্যাডজেক্টিভ। স্টেয়ারটা কোথায়, স্টেয়ারটা হচ্ছে নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে বসলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কি হবে, অ্যাডজেক্টিভ। এবার 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা চার কি হবে, চার হচ্ছে 4 প্রিপোজিশন। কারণ প্রিপোজিশনের কাজ হচ্ছে পরবর্তী ফ্রেজ কে যুক্ত করা, কাকে যুক্ত করা, ফ্রেজ কে যুক্ত করা, ফ্রেজ আগে যুক্ত করা, ফ্রেজ। যদি প্রিপোজিশনের পরে যে ফ্রেজ যুক্ত হয় তখন আমরা কি প্রিপোজিশন বলতে পারো। দেখো ডাউন ব্যাটার চেহারা একটা, কিন্তু ব্যাটায় 4 জায়গায় 4 রকমের মিনিং, তবে মজার বিষয় কি, এগুলো শুধু ভর্তি পরীক্ষায় লাগে, আর এগুলো জীবনের আর কোনোদিন কোনো কাজে লাগে না, শুধুমাত্র এক্সাম ছাড়া আর কোনো কাজেই লাগে না, শুধুমাত্র এক্সামের জন্য এগুলো লাগবে, আর বেশি কিছুই লাগবে না, হ্যাঁ? ওকে, হি গট এডমিটেড, হ্যাঁ সে নিজে তো ভর্তি হয় নাই, কারো দ্বারা ভর্তি হয়েছে, এটা আমি পজিটিভ ভার্বে তোমাকে পড়াই দেব, পজিটিভ ভার্বে। আচ্ছা এটা কিভাবে, স্টেয়ারটা কোথায় বলো তো, স্টেয়ারটা কোথায়, স্টেয়ারটা নিচে, তাহলে স্টেয়ারটাকে মডিফাই করছে, আপ স্টেয়ার বলছে না ডাউন স্টেয়ার বলছে, তার মানে স্টেয়ারকে কি করতেছে, মডিফাই করতেছে। চেয়ারকে যদি মডিফাই করে, হ্যাঁ চেয়ারটা যদি মডিফাই করে, দুইটা কি বললাম, দুইটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে যদি ভার্বের ইমিডিয়েট পরে যদি হয় তখন সেটাকে অ্যাডভার্ব বলে,
ভার্বের ইমিডিয়েট পরে হলে অ্যাডভার্ব বলে। হ্যাঁ, লাস্টের ডাউনটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের কাজ হচ্ছে পরবর্তী ফ্রেজকে যোগ করা। আচ্ছা, পুরোটা খেয়াল করো, পুরোটা। যদি প্রিপজিশন বা আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ থাকে তখন সেটাকে নাউন বলে। যেমন প্রিপজিশন বা আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ আছে, খেয়াল করো, প্রিপজিশন বা আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ আছে ডাউন, এই কারণে ডাউনটা হচ্ছে এখানে নাউন। ডাউনটা হচ্ছে কি? নাউন। ভার্বের ইমিডিয়েট পরে যদি একটা মাত্র শব্দ থাকে, ভার্বের ইমিডিয়েট পরে যদি একটা শব্দ থাকে, ভার্বের ইমিডিয়েট পরে যদি একটা শব্দ থাকে তখন সেটাকে অ্যাডভার্ব বলে। কি বলে? অ্যাডভার্ব বলে। কি বলে? অ্যাডভার্ব। আবার খেয়াল করো, যদি এমন হয় নাউনের আগে যদি একটা শব্দ থাকে, নাউনের আগে যদি কোনো শব্দ থাকে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখানে ডাউন না লিখে যদি লিখতাম আপ, তাহলে আপ স্টেয়ার, আবার ডাউন লিখছি ডাউন স্টেয়ার, মানে স্টেয়ার কে মডিফাই করতেছে। ডাউন স্টেয়ার, আপ স্টেয়ার, স্টেয়ার কে মডিফাই করতেছে না। তাহলে মানে আমি কি বলছিলাম, আর্টিকেলের পরে দুইটা নাউন আছে, দা ইকোনমিক কন্ডিশন, তাহলে কন্ডিশন নাউন, ইকোনমিক অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের পরে দুইটা নাউন যেহেতু আছে তার মানে প্রথম নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা খেয়াল করো, হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, এখানে ডাউনটা পরবর্তী একটা ফ্রেজকে যুক্ত করেছে। কাকে যুক্ত করেছে? ফ্রেজ। দ্য স্টেয়ার একটা ফ্রেজ না? ফ্রেজকে যুক্ত করার কারণে, যে আমরা জানি কি যদি ফ্রেজকে যুক্ত করে তখন সেটাকে প্রিপজিশন বলা হবে। কি বলা হবে? প্রিপজিশন। এই কারণে ডাউনটা হচ্ছে কি একটা প্রিপজিশন। বুঝেছো নাকি বুঝো নাই? এই পিপল, এই পিপল ওভার देयर, বুঝেছো? ওকে ফাইন, ওকে ফাইন। আবার একজন আমাকে আইএনজি নিয়ে প্রশ্ন করেছিল, আইএনজি, রাইট? আইএনজি নিয়ে আমাকে একজন প্রশ্ন করেছিল, ভাই যে আইএনজি নিয়ে মনে করো যে আমরা কখন নাউন বলবো, রাইট? আমরা এগুলো আরো পড়াবো, তবে আমরা আরেকটু এবার একটু শর্টে দেখাই দেয় আইএনজিটা কখন আমরা নাউন ধরবো। আইএনজি থেকে নাউন ধরবো কিছু ভার্বের পরে, খেয়াল রাখবা, খেয়াল করো একটু। হ্যাঁ, আমরা একটু খেয়াল করো, যদি আমরা ইয়া করবো যে মানে কোন কোন ভার্বের পরে নাউন, আইএনজি থাকলে নাউন হবে। হ্যাঁ, কোন কোন ভার্বের পরে। ধরো আমি ফার্মিট দিয়ে যাচ্ছি, হঠাৎ করে হোলি ক্রসে একটা মেয়েকে আমার মনে করো যে তাকে আমি লাইক করা স্টার্ট করলাম। কি করা স্টার্ট করলাম? লাইক করা স্টার্ট করলাম। লাইক করা স্টার্ট করার পরে ওর সাথে আমার একটা মনে করো লাভ বিগিন হইলো, ভালোবাসা শুরু হইলো। পরে একটা সময় আমরা ভালোবাসাটা করার পরে আমরা এনজয় করছি এবং আমরা আমাদের রিলেশনশিপ কমপ্লিট করলাম এবং আমরা খুব ডিসকাস করলাম যে আমাদের রিলেশনশিপটা কিভাবে আমরা নিব। হঠাৎ করে আমাদের সামনে একটা আমার এডমিশন টেস্ট চলে আসছে, এডমিশন টেস্ট চলে আসছে না, এডমিশন টেস্ট চলে আসছে। তখন আমাকে মনে হলো আরে এগুলা নিয়ে তো লাইফে রিস্ক নিয়ে লাভ নাই, মেয়ে জীবনে একটা গেলে আরেকটা আসবে, কিন্তু এগুলা নিয়ে তো রিস্ক নিয়ে লাভ নাই, লাভ আছে রিস্ক নিয়ে লাভ নাই। তখন আমি বললাম, এই এতদিন তো যাই হয়েছে, আমরা একটা কাজ করব, আমরা এই সম্পর্কটা কন্টিনিউ করব না। কি করব না? কন্টিনিউ করব না, কন্টিনিউ করব না। ইংলিশ টিচার, এখানে ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, টিচার হচ্ছে নাউন, ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আর টিচারটা হচ্ছে নাউন, রাইট? আচ্ছা খেয়াল করো, আমি তাকে বললাম যে আমরা সম্পর্কটা কন্টিনিউ করব না, আমরা কি করব? আমরা চাচ্ছি এই সম্পর্কটা এই জায়গায় স্টপ করে দিতে। কি করতে? স্টপ করে দিতে। আমরা চাচ্ছি কি এই সম্পর্কটা কিনা স্টপ করে দিতে, রাইট? তার মানে কি আমাদের সম্পর্ক লাইক করা থেকে শুরু হলো, স্টার্ট হলো, লাভ হলো, বিগিন হলো, এনজয় হলো, কমপ্লিট হয়ে গেল, ডিসকাস করলাম বিভিন্ন বিষয় নিয়ে। তারপর একটা সময় এসে আমি বললাম যে আমরা রিস্ক নিব না, আমরা কি করব এখানে, আমরা কন্টিনিউ করব না, আমরা স্টপ করে দিব। আমরা কি করব? স্টপ করে দিব, আমাদের সম্পর্ক স্টপ করে দিব, রাইট? ওকে ভাই, খেয়াল করো, এটার আগে দিলাম মনে করে আই, আর এইখানে ধরো মনে করে দিলাম ওয়াকিং। কি দিলাম? ওয়াকিং। তাহলে ঘটনা কোন জায়গায় রেখে গেছিল? আমরা বলতে পারি না আই লাইক ওয়াকিং, আই স্টার্ট ওয়াকিং, আই লাভ ওয়াকিং, আই বিগিন ওয়াকিং, আই এনজয় ওয়াকিং, আই কমপ্লিট ওয়াকিং, আই ডিসকাস ওয়াকিং, আই রিস্ক ওয়াকিং, আই কন্টিনিউ ওয়াকিং, আই স্টপ ওয়াকিং, রাইট? এই যে দেখো এই ভার্বগুলোর পরে এই যে ভার্বগুলো আছে না, দেখো এই যে ভার্বগুলা, এই ভার্বগুলার পরে যদি তুমি দেখো ডাইরেক্ট আইএনজি আসছে, তখন ওই আইএনজিটাকে তুমি নাউন বলবা। কি বলবা? নাউন। বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? এই মিয়া, বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? বলো, বুঝে আসছে? বুঝে আসছে নাকি আসে নাই? ওকে ফাইন, ওকে। তখন ওই আইএনজিটাকে আমরা কি বলবো? নাউন বলবো, রাইট? ওই আইএনজিটাকে আমরা নাউন বলবো, রাইট? রাইট।
ওকে, আমি বলেছি যে এই ভার্বগুলা, এই যে লাইক, স্টার্ট, লাভ, বিগিন, এনজয়, কমপ্লিট, ডিসকাস, ফিনিশ, কন্টিনিউ, স্টপ, আরো দুই একটা আছে, এগুলো যদি মানে কি হয়, মানে এই ভার্বগুলোর পরে যে ভার্ব প্লাস আইএনজিটা হবে, এই যে ভার্ব প্লাস আইএনজি হইছে না এখানে, ভার্ব প্লাস আইএনজি, যে ভার্ব প্লাস আইএনজি হয় পরীক্ষায় যদি আসে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি বলবে এটা নাউন, তখন তুমি এটাকে কি বলবা, নাউন বলবা। কি বলবা, নাউন। এই ভার্বগুলোর পরে না, নাউন প্রেজেন্ট পার্টিসিপল, নাউন পার্টিসিপল না, নাউনকে জিরান্ড বলা হয়। আমি জিরান্ড পার্টিসিপলে যাচ্ছি না এখন, তুমি আমাকে ডাইরেক্ট মানে পার্টস অফ স্পিচে থাকো, ডিরেক্ট পার্টস অফ স্পিচ, আমি ভার্বে যাচ্ছি না, আমি ভার্বে পড়াই দিব। এটা পার্টস অফ স্পিচ থাকো, এই পার্টস অফ স্পিচটার নাম তখন কি হবে, আই রিস্ক ওয়াকিং। এই কেমন সেন্টেন্স ভাইয়া, ওইটা হ্যাঁ, রিস্কের পর আই রিস্ক মনে করো টেকিং, আই রিস্ক ইনভেস্টিং, আমি জাস্ট বললাম আর কি ওয়াকিং, আই রিস্ক ইনভেস্টিং হইতে পারে যে আমি ইনভেস্টের জন্য আমি কি করছি, রিস্ক নিচ্ছি। আই রিস্ক গোয়িং দেয়ার, আই রিস্ক গোয়িং অ্যাব্রোড, আমি অ্যাব্রোডে যাওয়ার জন্য আমি রিস্ক নিচ্ছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। অর্থাৎ এই ভার্বগুলোর পরে একটা ভার্ব আসলে যেটা আইএনজি হয়, ওই আইএনজিটা নাউন হবে, রাইট? ওই আইএনজিটা কি বলবা, নাউন বলবা। কি বলবা, নাউন বলবা। এখানে রাইটিং হচ্ছে ভার্ব না। আই ডিসকাস ওয়াকিং এর মিনিং হয় না, আরে আই ডিসকাস ওয়াকিং এর তো মিনিং হয় না, আমি তো বলছি এখানে মিনিং হয় না, বাট এখানে কি, যেমন আই ডিসকাস কি বলা যায়, আই ডিসকাস গোয়িং অ্যাব্রোড, আমি অ্যাব্রোড নিয়ে ডিসকাস করছি বা ইয়ার নিয়ে, রাইট? অর্থাৎ এগুলোর মিনিং হয় না, আমি বলছি এগুলোর মিনিং না, মিনিংটা বাদ দিলাম, কিন্তু এগুলোর পরে যদি তুমি এই চেহারা দেখো, আমি যে চেহারা শিখতেছি, চেহারা দেখে কিভাবে করব, ভর্তি পরীক্ষায় তুমি মিনিং দেখার দরকার নাই, তুমি চেহারা দেখবা, চেহারাটা দেখে আমি বুঝে যাবো এটা নাউন। অর্থাৎ এই ভার্বের পরে যদি তুমি দেখো কি একটা ভার্ব প্লাস আইএনজি আছে, তখন সেটাকে আমরা নাউন দিয়ে দেব। চেহারা দেখবো, চেহারা, বুঝেছো নাকি বুঝো নাই? চেহারা দেখবো, চেহারা, রাইট? আচ্ছা, আমরা ওকে ফাইন, তারপরে আসো। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এতক্ষণ করেছি কিভাবে নাউনকে আইডেন্টিফাই করব। কি করব, আইডেন্টিফাই, মানে নাউন দেখলে চিনতে পারবো যে ওয়ার্ডটা নাউন। পরীক্ষা এই শব্দগুলো আসে যে ওয়ার্ডটা নাউন। এবার আসো আমরা নাউনকে কিভাবে ইউজ করব। হ্যাঁ, নাউনকে ইউজ করার জন্য দেখো, নাউনকে ইউজ করার দুইটা পদ্ধতি আছে ভর্তি পরীক্ষায় যেটা আসে, একটা হচ্ছে কাউন্টেবল আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। কি, আনকাউন্টেবল, রাইট? আরো 30 মিনিট, আরো 30 মিনিট, আমার আরো 30 মিনিট ভাই, পসিবল না আমার, তাহলে আমার এখানে আরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল খেয়াল করো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর ব্যবহারটা একটু খেয়াল করতে হবে, খেয়াল রাখবা। কাউন্টেবল নাউনকেও গুণা যায়, আনকাউন্টেবল নাউনকেও গুণা যায়, দুইটা নাউনকেই গুণা যায়। কাউন্টেবল নাউনকেও গুণা যায়, আনকাউন্টেবল নাউনকেও গুণা যায়, দুইটা নাউনকেও গুণা যায়। খেয়াল রাখবা, কাউন্টেবল নাউনের আগে মনে রাখো, কাউন্টেবল নাউনের আগে আমরা এ বা এন বসাইতে পারবো, এ বসাইতে পারবো, এন বসাইতে পারবো, দা বসাইতে পারবো, কিন্তু আনকাউন্টেবলের আগে আমরা দা বসাইতে পারবো, তবে শর্ত সাপেক্ষে পরে অফ থাকতে হবে। আচ্ছা, ওয়াটারের আগে খেয়াল করো তো, ওয়াটারের আগে কি তুমি এ ওয়াটার এন ওয়াটার বসাইতে পারো? এ ওয়াটার এন ওয়াটার বসাইতে পারো? বলো তো, বসাইতে পারো? এ ওয়াটার এন ওয়াটার বসানো যায়? বসানো যায় না। তার মানে কি আর্টিকেলের আগে, আনকাউন্টেবলের আগে এ এন বসাইতে পারবা না, তবে খেয়াল রাখবা তুমি দা বসাইতে পারবা, দা বসাইতে পারবা, পরে অফ থাকতে হবে। যেমন কি বলতে পারো, যেমন দা, যেমন বলতে কি দা ওয়াটার অফ প্রাণ, দা ওয়াটার অফ কি বলা যায়, কিনলে, দা ওয়াটার অফ সুন্দরবন, দা ওয়াটার অফ পদ্মা, দা ওয়াটার অফ মেঘনা। অর্থাৎ আনকাউন্টেবলের আগে তুমি দা বসাইতে পারবা, তবে শর্ত আছে। কি থাকবে? শর্ত আছে, বুঝছো? তার মানে কাউন্টেবলের আগে এন বসাইতে পারবা, দা বসাইতে পারবা, কিন্তু আনকাউন্টেবলের আগে শুধুমাত্র দা বসাইতে পারবা, আনকাউন্টেবলের আগে এন বসাইতে পারবা না। এবার আসো, আনকাউন্টেবল কে কাউন্টেবলের আগে তুমি মেনি বসাইতে পারবা। কি বসাইতে পারবা? মেনি, এবং পরবর্তীতে নাউনটা হবে প্লুরাল। আর আনকাউন্টেবলের আগে তোমাকে বসাইতে হবে মাছ। কি বসাইতে হবে? মাছ, এবং পরবর্তী নাউনটা দিতে হবে সিঙ্গুলার। যেমন তুমি কি কখনো বলতে পারবা আই ড্রিঙ্ক মেনি ওয়াটার? বলা যায়? আই ড্রিঙ্ক মেনি ওয়াটার বলা যায়? বলো তো, মেনি ওয়াটার কি বলতে পারবা? বলো, মেনি ওয়াটার বলা যায়? যায় কিনা? মেনি ওয়াটার বলা যায়? মেনি ওয়াটার বলা যায় না, তখন কি বলতে হয়? মাছ ওয়াটার। কি বলা যায়? মাছ ওয়াটার। কিন্তু বলা যায় মেনি বুকস, মেনি বুকস বলতে হয়। কি বলতে হয়? মেনি বুকস,
বুঝেছো আমার কথা? মেনি বুকস বলতে হয়, রাইট? তাহলে মাছ হবে কাউন্টেবল, আনকাউন্টেবল হবে কি মেনি হবে কাউন্টেবল, আনকাউন্টেবল এর মাছ। তারপর 3 নম্বরে দেখো ফিউ, এ ফিউ, তারপর হচ্ছে দা ফিউ, তারপর আরেকটা হচ্ছে অনলি এ ফিউ। খেয়াল রাখবা অনলি এ, অর্থাৎ অনলির পরে এ আছে, অনলির পরে এ আছে, এগুলো বলবে কাউন্টেবলের আগে, এগুলো বলবে কাউন্টেবলের আগে। আর আনকাউন্টেবলের আগে বলবে লিটল, কি বলবে লিটল, এ লিটল, তারপরে বলবে দা লিটল, কি বলবে দা লিটল, তারপরে বলবে অনলি এ লিটল, রাইট? তার মানে কি আছে এখানে এ আছে, এ আছে, রাইট? অনলি লিটল না কিন্তু অনলি এ লিটল, রাইট? ওকে ফাইন। তার মানে কাউন্টেবল আগে বলবে ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দা লিটল, অনলি এ লিটল। বুঝেছো কি বুঝো নাই? বুঝেছো কি বুঝো নাই? বুঝেছো? বুঝেছো? কাউন্টেবলের আগে আমরা এগুলো বসাবো, আনকাউন্টেবলের আগে এগুলো বসাবো। এবার আসো 4 নম্বরে, 4 নম্বরে খেয়াল করো, কাউন্টেবল কে তুমি এস বা ইএস করে তুমি প্লুরাল করতে পারবা, প্লুরাল করতে পারবা, কিন্তু আনকাউন্টেবল কে কি করতে হয়? নো প্লুরাল। কি করা যাবে না? নো প্লুরাল। আনকাউন্টেবল কে ওয়াটার কে কি ওয়াটারস করা যায় বলো তো? ওয়াটার কে কি ওয়াটারস করেছো তোমার জীবনে? ওয়াটার কে কি ওয়াটার করেছো? ওয়াটারস করো নাই। ওয়াটার কে ওয়াটারস করা যায় না, রাইট? তার মানে ডিটারমাইনার, খেয়াল রাখবা ডিটারমাইনার এগুলা, রাইট? এবার আসো কিছু কিছু ডিটারমাইনার আছে, এগুলো সবগুলাতে বসে, এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল বস্তু নিরপেক্ষ সবার সাথে বসে। নোট, খেয়াল রাখো, নোট, নোট কি কি সবার সাথে বসে? যেমন সাম, সাম কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। মোস্ট কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। মোস্ট অফ কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল সবার সাথে বসে। শুধু লটস অফ, খেয়াল রাখবা লট অফ এবং লটস অফ, যখন এ লট অফ দিবা, খেয়াল রাখো এ লট অফ এর পরে এ দিলে লটস দেওয়ার দরকার নাই, আবার লটস দিলে এ দেওয়ার দরকার নাই। আবার খেয়াল করো, আবার খেয়াল করো এ গ্রেড ডিএল অফ, কি এ গ্রেড ডিল অফ, রাইট? এ গ্রেড ডিল অফ, এগুলা কই বসে? এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায় বসতে পারে। এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল, এই যে জলাশয় জলা, এগুলা বিশেষ ইউজ, এগুলা বিশেষ ব্যবহার, রাইট? এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায় বসতে পারে, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায়ই বসতে পারে। আমার কথা বুঝেছো কি বুঝো নাই? তাইলে তোমরা একটা কাজ করো, সাম অফ রেস্ট অফ এগুলো আছে, তাহলে তোমরা একটা কাজ করো, পেজ নাম্বার তোমাদের লেকচার শিটের পেজ নাম্বার 5 এ যাও, পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5, সবাই পেজ নাম্বার 5 এ যাও, সবাই পেজ নাম্বার 5 এ যাও, 5, পেজ নাম্বার 5, রোল নাম্বার 7, পেজ নাম্বার 5 এবং রোল নাম্বার 7, খেয়াল করো। পেজ হচ্ছে 5 আর রোল হচ্ছে কি 7, ওখানে যাও, সবাই যাও। মোস্টের পরে লিখছে মোস্ট অফ, লিখছে মোস্টের পরে লিখছে মোস্ট অফ, মোস্টের পরে মোস্ট অফ। আচ্ছা পেজ নাম্বার 5 আর পেজ নাম্বার 7 এ যাও, গিয়েছো? যাও, গিয়েছো? পেজ নাম্বার 5 এবং পেজ নাম্বার 7 পেয়েছো নাকি পাওনি? পেয়েছো, ওকে। আবার দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো পড়ো তো নিজে নিজে, 1 মিনিট পড়ো। এখানে এই বক্সের শব্দগুলো পড়ো, এই বক্সের শব্দগুলো পড়ো, ভালো করে পড়ো। এই বক্সের প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে জোরে জোরে শোনায় শোনায় পড়ো, বাসায় যেন সবাই শুনে, বাসায় যত মানুষ আছে সবাই যেন এই ওয়ার্ডগুলো শুনে, একটু জোরে জোরে শোনায় পড়ো। স্ক্রিনশট নিবা, একটু পড়ে নাও, একটু শোনায় শোনায় পড়ো, সবাইকে একটু শোনায় পড়ো। আমি সরে দাঁড়াবো, সবার যখন পড়া শেষ হবে আমাকে বলবা ডান। যাদের পড়া হয়েছে ওয়ার্ডগুলো ভালোভাবে দুইবার পড়ো, দুইবার করে পড়ো, দুইবার করে পড়ে আমাকে জানাবা। যাদের হয়েছে লিখবা ডান, দুইবার করে পড়ো। আচ্ছা আপনি সরে দাঁড়ান, এটা কি ইউফোনিয়াস ভাবে কিভাবে বলে যায়? ইউফোনিয়াস একটু বলো তো। এই যে রুমা খাতুন, রুমা খাতুন, তুমি এটা কি ইউফোনিয়াস ভাবে বলো আপনি সরে দাঁড়ান, এটা কি ইউফোনিয়াস ভাবে বলো? হ্যাঁ ভাই আপনি কি সরে দাঁড়াবেন? ও মাই গডনেস, দ্যাটস, আপনি একটু, ভাই একটু সরে দাঁড়ানো যাবে? হ্যাঁ যাবে, ওকে ডান, ডান, রাইট, ওকে।
স্ক্রিনশট ডান, স্ক্রিনশট হয়েছে। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে। দেখো এই বক্সের যে শব্দগুলো আছে, দেখো এই সব এই বক্সের যে শব্দগুলো আছে, এবার আমাকে বলো। ওয়েট, স্টপ কমেন্টিং, ডান 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 রাখো, ডান ডান রাখো, এগুলা ডান বাদ। এবার আসো, এই যে স্ক্রিনশট যেই তোমরা নিয়েছো যে বক্সের শব্দগুলা, এই বক্সের শব্দগুলাতে কি এ এন্ড দি ব্যবহার করা যাবে? আমি কি বলতে পারবো এ অ্যাডভাইস, এন অ্যাডভাইস, দা অ্যাডভাইস ব্যবহার করা যাবে? এ এন্ড দি ব্যবহার করা যাবে? এ এন ব্যবহার করা যাবে বক্সের শব্দগুলোর সাথে? ওকে, এই বক্সগুলো শব্দগুলোর সাথে কি মেনি বসানো যাবে? এর আগে কি মেনি বসানো যাবে? এর আগে কি মেনি বসানো যাবে? মেনি বসানো যাবে? এর আগে কি ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ বসানো যাবে? ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ বসানো যাবে? এগুলোর পরে কি এস বাই এস যুক্ত করা যাবে? এগুলোর পরে কি এস বাই এস যুক্ত করা যাবে? এগুলোর পরে কি এস বাই এস যুক্ত করা যাবে? যাবে? যাবে না? আচ্ছা, এগুলোর সাথে কি কি যুক্ত করতে হবে? মেনির পরিবর্তে কি যুক্ত করতে হবে বলো? আমার যদি এগুলোর সামনে মেনি যুক্ত করতে হয়, মেনির পরিবর্তে আমাকে কি যুক্ত করতে হবে বলো? মেনির পরিবর্তে কি যুক্ত করতে হবে বলো? মেনির পরিবর্তে মার্চ। যদি এগুলোর সামনে এফইউ থাকে, এফইউর পরিবর্তে আমাকে কি যুক্ত করতে হবে বলো? এফইউর পরিবর্তে, এফইউর পরিবর্তে কি যুক্ত করতে হবে বলো? এফইউর পরিবর্তে, এফইউর পরিবর্তে এ লিটল। যদি অনলি এফইউ থাকে, অনলি এফইউ, তাহলে কি যুক্ত করতে বলে? অনলি এফইউ থাকলে অনলি এ লিটল, রাইট। এগুলা কি কখনো প্লুরাল করা যাবে? ওয়ার্ডগুলোকে এস বাই এস করা যাবে? এস বাই এস করা যাবে না। তবে কিছু কিছু একটা শব্দ আছে প্লুরাল করা যাবে, একটু খেয়াল রাখবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো ওয়ার্কস যখন প্লুরাল হয়, খেয়াল করো, ওয়ার্কস শব্দটা যখন প্লুরাল হয়, এর মানে এটা দিয়ে বোঝায় লিটারেরি ওয়ার্ক, লিটারেরি ওয়ার্ক, অর্থাৎ সাহিত্যকর্ম বোঝায়। কি বোঝায়? সাহিত্যকর্ম। ওয়ার্ক শব্দটা যখন প্লুরাল হয়, এটা দিয়ে লিটারেরি ওয়ার্ক বোঝায়। কি বোঝায়? লিটারেরি। যেমন আমি যদি বলি আই লাভ দা ওয়ার্কস অফ শেক্সপিয়ার, এখানে ওয়ার্কস দিয়ে কাজ বোঝায় নাই। এখানে ওয়ার্কস বলতে আমি বুঝাচ্ছি আমি শেক্সপিয়ারের রাইটিং গুলোকে পছন্দ করেছি, রাইট? আই লাভ দা ওয়ার্কস অফ শেক্সপিয়ার। তাহলে ওয়ার্ক শব্দটাকে প্লুরাল করা যাবে, তখন এটার মিনিংটা কি হয়ে যাবে? এটার মিনিংটা কি হয়ে যাবে? লিখো, এটার মিনিংটা কি হয়ে যাবে? ওয়ার্কের মিনিং কি হয়ে যাবে তখন? ওয়ার্কের মিনিং কি হয়ে যাবে? হেই শুনেন, কিছু লিখতে, লিটারেরি ওয়ার্ক, লিটারেরি ওয়ার্ক, সাহিত্যকর্ম, তখন হয়ে যাবে কি? সাহিত্যকর্ম হয়ে যাবে, সাহিত্যকর্ম, রাইট? ওকে ফাইন 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 ফাইন, আচ্ছা ফাইন ফাইন, লিটারেরি ওয়ার্ক, রাইট। আচ্ছা, তাহলে তোমরা দেখো, এরপরে দেখো পেজ নাম্বার 5 এ রোল নাম্বার 9 আছে, রোল নাম্বার 8 নিজে নিজে পড়বা, রোল নাম্বার 9 আছে। দেখো তো রোল নাম্বার 9টা কি পড়াবো? আচ্ছা, এটা বলছে ওয়ার্ককে প্লুরাল করা যায়, ওয়ার্কস হয়। তো ওয়ার্কস যখন হয় তাহলে এটা মিনিংটা চেঞ্জ হয়ে যায়, মিনিংটা চেঞ্জ হয় তখন আর কাজ হয় না, তখন কি হয়ে যায়? এটা মানে সাহিত্যকর্ম বা শিল্পকর্ম হয়ে যায়, সাহিত্যকর্ম অথবা শিল্পকর্ম হয়ে যায়। ওকে ফাইন। আচ্ছা, পেজ নাম্বার একটা কাজ করো, পেজ নাম্বার 5 এর রোল নাম্বার 9, এটা কি পড়াবো নাকি স্কিপ করব একটু দেখো। পেজ নাম্বার 5 এর রোল নাম্বার 9, পেজ 5 রোল নাম্বার 9, স্কিপ নাকি পড়াবো? আরে ওরে, স্পষ্ট ভাষায় লেখা, ওই যে শিপ, ডজন, ক্যানন, এখান থেকে ওই যে সিঙ্গুলার প্লুরাল দেখাই দেয়, ওই যে ডজন, 100, এগুলোর আছে কি ফিগার অফ স্পিচ আছে? হ্যাঁ শেষ। শুরুতে হ্যাঁ, আপনার আসছে না? কারণ ওইটাই ওইটা না, আমার ফোন। আচ্ছা, খেয়াল করো একটু, নয়ের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনে রাখবা, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ফর এক্সাম্পল 100, কি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এই শব্দগুলো দিয়ে যদি তোমার অনির্দিষ্ট মিনিং দেয়, কি দেয়?
ফর এক্সাম্পল অনির্দিষ্ট যদি কখনো মিনিং দেয় এই শব্দগুলো দিয়ে, অনির্দিষ্ট যদি মিনিং দেয় তখন এগুলো শেষে এস বাই এস যোগ করতে হবে, এস বাই এস যোগ করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি, হ্যাঁ আমরা যদি বলি হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ ডলার, তারপরে মিলিয়নস অফ মানি, বিলিয়নস অফ ইনভেস্টমেন্ট, বিলিয়নস অফ পাউন্ড, রাইট? তার মানে দেখো এগুলো দিয়ে যখন যদি তুমি কি এগুলো যখন থাউজেন্ড, হান্ড্রেড, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন এই শব্দগুলো দিয়ে যদি তোমার কি বোঝায়, এই শব্দগুলো দিয়ে যদি তোমার সেন্সলেস কমেন্ট করবে, এই শব্দগুলি দিয়ে যদি তোমার অনির্দিষ্ট বোঝায়, কি বোঝায়, অনির্দিষ্ট বোঝায়, তখন সেগুলা কি হবে, এস বাই এস যোগ করতে হবে। তবে মনে রাখতে হবে যদি এগুলোর সামনে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকে, ফর এক্সাম্পল 1 2 9 10 100, হ্যাঁ 1000 যদি থাকে, তখন 100 2000 9 মিলিয়ন 10 বিলিয়ন তখন এগুলোর সামনে এস বা ইএস যুক্ত করা যাবে না, রাইট? দেখো এগুলোর সাথে যখন এস বাই এস থাকবে না, খেয়াল রাখবা এগুলোর সাথে যখন এস বাই এস থাকবে, অনির্দিষ্ট বোঝাবে না, নির্দিষ্ট করে বোঝাবে। কি বোঝাবে? নির্দিষ্ট করে যদি বোঝায়, খেয়াল রাখবা যদি নির্দিষ্ট করে বোঝায়, খেয়াল রাখবা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি হবে? ওকে ফাইন, ওকে হাত তোলো তাহলে আনমিউট করব, রাইট? ওকে এগুলো দিয়ে যদি অনির্দিষ্ট বোঝায়, কি বোঝায়, অনির্দিষ্ট বোঝায়, এগুলো দিয়ে যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে এস বাই এস হবে। খেয়াল রাখো অনির্দিষ্ট বোঝালে এস বাই এস হবে, কিন্তু এগুলোর সামনে যদি সংখ্যা চলে আসে 1 2 9 10 100 1000 তাহলে আর এস বাই এস যুক্ত হবে না। খেয়াল রাখো অনির্দিষ্ট যদি বোঝায়, কোনো সংখ্যা না থাকে, নির্দিষ্ট কোনো সংখ্যা না থাকে, তাহলে হান্ড্রেডস, থাউজেন্ডস, মিলিয়নস, বিলিয়নস, ট্রিলিয়নস এগুলো হবে। কিন্তু যদি দেখো তোমার নির্দিষ্ট সংখ্যা আছে তখন এটা মুছে দিতে হবে। তাহলে কি হবে? 100 2000 9 মিলিয়ন 10 মিলিয়ন। বুঝেছো কি বুঝো নাই বলো? এই বুঝেছো কি বুঝো নাই? I have 1000 millions. ওকে আমাকে কিছু দিও রে ভাই। তারপরে ওকে ফাইন, কিন্তু I have ওকে বুঝেছি ফাইন। আচ্ছা এবার আসো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ফ্র্যাকশন। হ্যাঁ আজকের ক্লাসের সেকেন্ড লাস্ট টপিক, ফ্র্যাকশন। খেয়াল করো আমরা কিভাবে এগুলো বলতে হয়। ফর এক্সাম্পল 1 3, মনে করো 2 3, রাইট? খেয়াল করো একটু মনোযোগ দাও, এগুলো আমরা বলবো কিভাবে। দেখো এগুলাকে আমরা কিভাবে বলবো, এই যে 1 আছে উপরে, 1 এই পাশে লিখলাম, রাইট? 1 আর এই 2টা লিখলাম এই পাশে, ফর এক্সাম্পল 2, রাইট? আচ্ছা 1 কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? 1 কি সিঙ্গুলার না প্লুরাল? 1 কি সিঙ্গুলার না প্লুরাল? 1 বলো, 1 সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এই কারণে পরবর্তী যেটা হবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে কি হবে? 1/3। কি হবে? 1/3। আবার এই 2 কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? 2 সিঙ্গুলার না প্লুরাল? 2 হচ্ছে প্লুরাল, যার কারণে 2টা কি হবে? প্লুরাল হবে। 2/3 কি হবে? 2/3, রাইট? আবার তোমরা আমাকে কিছু করো, তোমরা আমাকে করে দাও। 1 এর পরে মনে করো 4 আছে আর 2 এর পরে মনে করো 4 আছে, এই দুটো কি হবে একটু কমেন্টে লিখে জানাও। 1 4 2 4 এটা কি হবে একটু কমেন্টে জানাও, কুইক কমেন্টে জানাও। 1 4 না ভাই, 1/4, 1/4, 1/4, 1 FOURTH, 1/4। আর 2 এরটা কি হবে বলো? 2 এরটা কি হবে? 2/4 হবে। কি হবে? 2/4, রাইট? 1/4 আর 2/4 বুঝেছো? এটা ফ্র্যাকশনটা বুঝেছো কিনা? সবাই বুঝেছো? ফ্র্যাকশন বুঝেছো? ওকে ভাই, ফ্র্যাকশন যদি বুঝে থাকো তাহলে আবার আসো, কিন্তু মনে রাখতে হবে এই ফ্র্যাকশন গুলোর উপরে, হ্যাঁ এই ফ্র্যাকশন গুলো হাফ বলা যায়, আমি এখানে হাফ বলছি না, হ্যাঁ খেয়াল করো এই ফ্র্যাকশন গুলোর উপরে এগুলো ভার্বকে প্রভাবিত করে না, এগুলো ভার্বকে কি করে না? প্রভাবিত করে না। খেয়াল রাখো এগুলো ভার্বকে প্রভাবিত করে না। যেমন মনে করো, দেখো খেয়াল করো, এটাকে আমরা কি বলবো জানো? 1 এটাকে কি বলবো আমরা?
এটা কি বলবো? এটা কি বলবো আমরা? বল এটা কি বলবো? 1/3 বল, রাইট? 1/3। আচ্ছা, এবার বললাম 1/3 of the tasks। কি বললাম? 1/3 of the tasks। এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে মনে করো আছে finished। অপশন এ হচ্ছে was, অপশন বি হচ্ছে were, রাইট? এবার এইখানের ভার্বটা কি এই 1/3 অনুযায়ী হবে নাকি পরবর্তীতে সাবজেক্ট দ্য টাস্ক অনুযায়ী হবে বলো? এখানে ভার্ব কি এটা অনুযায়ী হবে নাকি এটা অনুযায়ী হবে বলো? কোনটা অনুযায়ী হবে? ভার্ব কোনটা অনুযায়ী হবে বলো? ভার্ব কোনটা অনুযায়ী হবে? 1/3 অনুযায়ী হবে নাকি দ্য টাস্ক অনুযায়ী বলো? আগে বলো, আগে বলো কোনটা অনুযায়ী হবে? টাস্ক অনুযায়ী নাকি 1/3 অনুযায়ী? বলো আগে, বলো কোনটা অনুযায়ী হবে? কোনটা অনুযায়ী হবে? 1/3 নাকি টাস্ক? 1/3 নাকি দ্য টাস্ক? 1/3 নাকি দ্য টাস্ক? 1/3 নাকি দ্য টাস্ক? ওকে ফাইন, খেয়াল করো, আমাদের অনেকের ভুল ধারণা আছে, আমরা ভেবে নেই যে এটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। মনে রাখতে হবে এটা অনুযায়ী ভার্ব হবে না, এটা অনুযায়ী ভার্ব হবে না, এটা অনুযায়ী ভার্ব হবে না, ভার্ব হবে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। আমরা সাবজেক্ট ধরব দ্বিতীয়টাকে, খেয়াল রাখবা। 1/3 এটা সাবজেক্ট না, খেয়াল রাখবা, এটা সাবজেক্ট না। এটা যাই থাকুক না কেন, পরবর্তী সাবজেক্টটা যদি তুমি দেখো সিঙ্গুলার তাইলে ভার্ব হবে সিঙ্গুলার, পরবর্তী সাবজেক্ট যদি দেখো প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে বলো দ্য টাস্ক সিঙ্গুলার না প্লুরাল? বলো দ্য টাস্ক কি সিঙ্গুলার না প্লুরাল? দ্য টাস্ক সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ভার্ব কি ওয়্যার হবে নাকি ওয়াজ হবে? বলো ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? এখানে কি ওয়াজ নাকি ওয়্যার? এখানে ওয়্যার হবে। কি হবে? ওয়্যার। গুড, এখানে হবে কি? ওয়্যার, রাইট। আচ্ছা ফাইন, আমি আরেকটা সেন্টেন্স লিখি, তোমরা সেন্টেন্সটাকে ঠিক করবা। আমি সেন্টেন্সটা ভুল লিখবো, তোমরা ঠিক লিখবা। তোমরা সেন্টেন্সটা ঠিক করে আমাকে পাঠাবা, তোমরা সেন্টেন্সটা আমাকে ঠিক করে পাঠাবা। হ্যাঁ, ওকে। দা কি বলতে পারি আমরা? 2/4 of the work have been finished। এবার এই সেন্টেন্সে ভুল কোথায় কোথায় আছে বের করো। ভুল, ভুল কোথায় কোথায় আছে বলো? ভুল কোথায় কোথায় আছে বলো? এখানে সেন্টেন্সটা ঠিক করে লিখো তো সবাই, সেন্টেন্সটা ঠিক করে লিখো সবাই, সেন্টেন্সটা ঠিক করে লিখো। আর কোথায় ভুল আছে বলো? আর কোথায় ভুল আছে? প্রাপ্তি হোক, ভুল আর কোথায় কোথায় আছে বলো? ভুল আর কোথায়? আর ভুল আছে কোথায়? পুরো সেন্টেন্সটা লিখো। তার মানে কি, এই যে দেখো ভুলটা হচ্ছে এই জায়গায়, 2/4 হবে না, এটা হবে 2/4। কি হবে? 2/4, রাইট? রাইট। এবার দেখো দা ওয়ার্ক সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? বলো হ্যাভ নাকি হ্যাজ? তাহলে এখানে কি হবে? কি হবে? হ্যাজ। তাইলে আমাকে আবার বলো ভার্ব কি এই যে এটা অনুযায়ী হয় নাকি এটা অনুযায়ী হয়? আমাকে বলো ভার্ব কি এ অনুযায়ী হবে নাকি বি অনুযায়ী হবে? একটু এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভার্ব কি এ অনুযায়ী হবে নাকি বি অনুযায়ী হবে? একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও ভার্ব কি এ অনুযায়ী হবে নাকি বি অনুযায়ী হবে? সবাই একটু কমেন্ট করে জানাও, এ অনুযায়ী হবে নাকি বি অনুযায়ী হবে? বি অনুযায়ী, রাইট? আচ্ছা, তাইলে আমাকে প্রশ্ন করতে পারো তাহলে ভাই এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভর্তি পরীক্ষা ভুল দেওয়া থাকে ফ্র্যাকশনটা, এই যে 2/4 দেওয়া থাকবে, তার মানে কি করতে হবে? 2/4 করতে হবে, রাইট? 2/4 করতে হবে। অথবা এরকম দেওয়া থাকবে, মনে করে এরকম দেওয়া থাকবে 1/3। কি দেওয়া থাকবে? 1/3। এই 1/3 কি ঠিক না ভুল? 1/3 1/3 কি ঠিক না ভুল? 1/3 ঠিক না ভুল? ভুল। তাই এখানে কি করতে হবে? আমাকে ঠিক করতে হবে 1/3। কিন্তু ভার্বটা আমরা অলওয়েজ বি অনুযায়ী বসাবো। কি অনুযায়ী বসাবো? বি অনুযায়ী, রাইট? দিস ইজ অল অ্যাবাউট ফ্র্যাকশন, দিস ইজ অল অ্যাবাউট ফ্র্যাকশন। ভাই কয় মিনিট আছে ক্লাসে? 5 মিনিট, রাইট? ওকে।
আচ্ছা এবার কি করো, লাস্ট টপিক সেটা হচ্ছে আমরা শিখবো পজিটিভ শিখবো। পজিটিভ তোমরা পজিটিভ পাবা পেজ নাম্বার কততে যাবা? এটা হচ্ছে পেজ নাম্বার 6 এ যাবা, 6 এ পাবা পেজ নাম্বার 6 ভাই টেক্সট বুকের আমি তোমাদের আজকে পড়া দিয়ে দেই, টেক্সট বুক পড়া দিয়ে দেই। ইউনিট 1 পড়বা, ইউনিট 2 পড়বা, ইউনিট 1 এবং 2, হ্যাঁ ইউনিট 1 এবং 2 পড়া দিয়ে দেই। আর আমি যেহেতু আমি নিজে ক্লাস নিব, আমি ক্লাস রোববারের ক্লাসটা তোমাদের সাথে থাকবো, আমি নিজে দাগাই দেব এবং আমি নিজে, তোমরা ইউনিট 1 পড়বা, ইউনিট 2 পড়বা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের পড়া। হ্যাঁ ওই বেটা ফার্স্ট পেপার দাগান। হ্যাঁ বই থেকে, ইএফটি বই থেকে পড়বা, ইএফটি ইংলিশ ফর টুডে বইটা থেকে পড়বা, ইংলিশ ফর টুডে বইটা থেকে পড়বা, ইংলিশ ফর টুডে, রাইট? ইংলিশ ফর টুডে এক উইকের মধ্যে 2টা ইউনিট পড়বা, মাত্র 2টা ইউনিট, তোমরা তো আগেই পড়েছো না? হ্যাঁ ওকে। আর পোয়েম আমি বললাম তো, আমি বুঝাই দেব, আমি নিজে বুঝাই দেব, আমি করব, আমি মিউট করব। ওকে ভাই এবার আসো পজিটিভ প্রনাউন। কি প্রনাউন? পজিটিভ প্রনাউন। আচ্ছা কি বলো তো, এই সালামের পজিটিভ কি বলো তো? সালামের পজিটিভ, কালামের পজিটিভ, জামালের পজিটিভ বলো তো একটু, এগুলার পজিটিভ কি? এগুলার পজিটিভ হচ্ছে মনে করো সালামস, কি বলতে পারি আমরা? সালামস। এটার পজিটিভ কি বলতে পারি? কালামস। এটার পজিটিভ কি বলতে পারি বলো তো? জামালস। কি বলতে পারি? জামালস। বিষয়টা তেমন না, এগুলো পজিটিভ দিয়ে বলতে পারি না। আচ্ছা যদি ওয়ার্ডটা থাকতো এরকম কুদ্দুস, কি থাকতো? ধরো ওয়ার্ডটা হচ্ছে কি কুদ্দুস, এই কুদ্দুসের পজিটিভ কি হইতো? কুদ্দুসেস। কি হইতো? কুদ্দুসেস, তাই না? কুদ্দুসেস। বিষয়টা তেমনই, কুদ্দুসেস বিষয়টা এমন না? কুদ্দুসেস তাহলে আমরা কি কখনো কুদ্দুসেস বলি? কুদ্দুসেস কেমন অকওয়ার্ড না? এবার আসো একটু মনে রাখতে হবে, এই জায়গায় হচ্ছে মনে রাখার বিষয়টা, যদি মূল শব্দের শেষে এস থাকে, খেয়াল রাখবা, যদি মূল শব্দের শেষে যদি এস থাকে অথবা সিএইচ থাকে অথবা এস এর মতো সাউন্ড হয়, কি হয়? সাউন্ড হয়। এস থাকে, সিএইচ থাকে, সি থাকে অথবা এস এর মতো যদি সাউন্ড হয়, তখন আর অ্যাপোস্ট্রফি এসটা দেওয়ার দরকার নাই, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হবে। শুধু কি দিলেই হবে? অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যাবে, শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া দিলেই হয়ে যাবে। খেয়াল রাখো, যেমন কি এই কুদ্দুসেরটা আমাকে কুদ্দুস শেষ করার দরকার নাই, আমি কি করতে পারি? কুদ্দুস। বুঝেছো কি বোঝা নাই? কুদ্দুস কি বলতে পারি? কুদ্দুস, রাইট? কখন? যদি এস থাকে, সিএইচ থাকে, আবার কি থাকে? সি থাকে বা এস এর মতো উচ্চারণ থাকে। যেমন খেয়াল করো, আমি বললাম আমি আমার বাবা মার একমাত্র সন্তান, দেখো আচ্ছা এটা একটু মনে করো, আই লাভ মনে করো কিডস এর কবিতা আমি পছন্দ করি, কিডস পোয়েম, রাইট? আচ্ছা এবার অপশন এ হচ্ছে কিডস, অপশন বি হচ্ছে কিডস, আর অপশন বি হচ্ছে কিডসেস। কোনটা ঠিক বলো? কোনটা ঠিক? এ और বি? এ, রাইট? এ ওকে ফাইন, এ। এবার যদি দেখতা অপশনের মধ্যে এই না, এটা নাই, অপশনের মধ্যে এরকম আছে জাস্ট কিডসেস, তাহলে কোনটা দিতা বলো তো? কোনটা দিতা? এবার কোনটা দিতা? এবার বি। যদি ওইটা থাকে ওইটা বেশি রাইট, এটা কম থাকে এটা কম রাইট, ফাইন। আচ্ছা এবার খেয়াল করো, আচ্ছা আমি কিছু কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন নিয়ে আমি শেষ করে দিচ্ছি ক্লাস। আচ্ছা কারা কারা হাত রেজ করেছিলাম? সময় খুব কম। আচ্ছা মুমু, হ্যাঁ আনমিউট করে প্রশ্ন করো, তাড়াতাড়ি প্রশ্ন করো মুমু। ভাইয়া হ্যালো, তোমার প্রশ্ন করো। পিস গুলো কি শুধু পয়েম গুলো থেকে আসবে? হ্যাঁ পয়েম থেকে আসতে পারে, টেক্সট থেকে ফিগার অফ আসতে পারে। পিস গুলো কি শুধু পয়েম? না ইএফটি ইয়া থেকে আসতে পারে, প্যাসেজ থেকেও আসতে পারে, তোমাদের ওই যে প্যাসেজগুলো আছে ওগুলা থেকেও আসতে পারে। হ্যাঁ তুমি নিজেকে মিউট করে দাও। আচ্ছা এবার ইতি নিজেকে আনমিউট করে তাড়াতাড়ি প্রশ্ন করো। স্যার আমরা মানে আপনি যখন লেকচার 1 শেষ করবেন
সেদিন কি আমরা ওই লেকচার 1 এ যা স্পেলিং ট্রান্সলেশন এগুলো সব কি সেদিনই শেষ করে ফেলবো? এক উইক টাইম পাও তুমি, এক উইক, 1 উইক, 7 দিন টাইম পাও, তাই না? 7 দিনের মধ্যে শেষ করবে। হ্যাঁ, আর মিউট করে দাও, তোমাকে মিউট করে ওকে দাও। স্যার, ঠিক আছে। তিথি প্রশ্ন করো, তাড়াতাড়ি প্রশ্ন করো। প্রশ্ন করো। আরেকটা নিয়ে। আচ্ছা, জ্যোতি প্রশ্ন করো। সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য মিসসেলেনিয়াস হচ্ছে সবগুলার মানে সমন্বিত গেলে, হ্যাঁ রোল হয়, কিছু রোল হয় না। জ্যোতি প্রশ্ন তাড়াতাড়ি করো। স্যার হ্যাঁ বলো। স্যার নাউনের পরে যতগুলো নাউন বসে আপনি বলছিলেন যে এরপর একটা হবে অ্যাডজেক্টিভ এরপরে অ্যাডভার্ব হবে, কিন্তু আমরা তো জানি যে নাউনের পরে যত নাউন বসে তারপরে শুধু অ্যাডজেক্টিভ হবে। বুঝি নাই তোমার কথা, আমি বুঝি নাই। নাউনের পরে যতগুলো নাউন বসে ওইগুলো তো স্যার অ্যাডজেক্টিভ হয়। আজকে যেটা জানলা সেটা জেনে রাখো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আবার আজকে যেটা জানলা সেটা জেনে রাখো। হ্যাঁ আচ্ছা, এবার কে হ্যাঁ জি ভাইয়া আপনি যে পয়েন্ট গুলো পড়ালেন আমাদের পয়েন্ট থেকে কি ভাইয়া ফিল ইন দা গ্যাপস আসবে কোনো? হ্যাঁ আসতে পারে ভাইয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। তোমাকে দিয়ে দিতে পারে এখানে একটা, ফর এক্সাম্পল গ্লো 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 ড্যাশ উইন্টার উইন্ড, এখানে কোন ওয়ার্ডটা হবে দিয়ে দিতে পারে। হ্যাঁ দিয়ে দিতে পারে। তবে এর জন্য আমাদের পয়েন্ট মুখস্থ করতে হবে, সবগুলো পয়েন্ট মুখস্থ করতে হবে ইএফটি বইয়ের। মুখস্থ বলতে ওভাবে মুখস্থ না, তোমার দেখলে জন্য মনে থাকে এরকম আর কি। আর ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, ভোকাবুলারি গুলো কি অনলি আমরা ইএফটি বেস পড়বো নাকি ভাইয়া থেকেও মানে অন্য কোনো ভোকাবুলারি বইও কিনবো? নো নেভার, ইএফটি বেসড, শুধু ইএফটি, শুধু ইএফটি। তাহলে ভাই আর কোনো ভোকাবুলারি বই লাগবে না? অন্য লাগবে না। তুমি মিউট করে দাও। ওকে ভাই, ওকে ভাই, থ্যাঙ্কস। ফাইন। আর একটা প্রশ্ন নিতে হচ্ছে, ও বারবার আমাকে ইয়া করছে। এটা হচ্ছে হ্যাঁ, তাড়াতাড়ি প্রশ্ন করো। নিলয় নাকি যে নিলয়, তুমি আমাকে বলেছো তাড়াতাড়ি প্রশ্ন করতে। নিলয় আনমিউট করে প্রশ্ন করো। সরি নিলয়। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি প্রশ্ন করো। হ্যাঁ ভাইয়া একটা আপনি একটু আগে পড়াইছিলেন যে হি গোজ ডাউন, ওকে, দেন এখানে বলছিলেন যে ডাইরেক্ট ভার্বের পরে যেটা বসবে ওটা হচ্ছে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তো এখানে ডাউন তো অ্যাডভার্ব, এটা আমি বুঝলাম, বাট অ্যাডভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তো ওইটা কি হবে? অ্যাডভার্বের পরে যে যেমন হি গোজ ডাউন টু দা, মনে করো ডাউন টু দা রিভার, তাই না? হ্যাঁ হি গোজ ডাউন টু দা রিভার, এখানে টু হচ্ছে প্রিপজিশন, দা রিভার হচ্ছে আবার একটা ফ্রেজ। হি গোজ ডাউন টু দা রিভার, তাহলে টু প্রিপজিশন, দা রিভার হচ্ছে আবার একটা ফ্রেজ, এখানে টু হচ্ছে প্রিপজিশন, রাইট? এক মিনিট, তাহলে আমার কোশ্চেন হচ্ছে মানে ভার্বের পরে যদি ডাইরেক্টলি কোনো শব্দ থাকে ওটা কি সবসময় অ্যাডভার্ব হয়? না সবসময় অ্যাডভার্ব হয় বিষয়টা এমন না, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, রাইট? অর্থাৎ মানে তোমার যদি অ্যাডভার্ব অফ প্লেস আছে, আমরা অ্যাডভার্বে পড়বো, আমাদের লেকচার শীট 4 এ অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ প্লেস, সে কোথায় যায়, সে নিচে যায়। হ্যাঁ নিচে যায়। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে যখন কোথায়, কিভাবে এবং কেন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, রাইট? ওকে ভাইয়া, ওকে আমরা আর কোশ্চেন নিচ্ছি না। আরেকটা কোশ্চেন প্লিজ। আজকে কি কোনো এক্সাম হবে লেকচার 1 এর উপরে? ভাই এগুলো আমি জানি না, আমি জাস্ট পড়াইতে আসি, আমি এখানে জাস্ট পড়াই, আমি চলে যাই, বাকিটা আমি কিচ্ছু জানি না। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।